আপনাকে দিয়ে শুরু করার, সরি, মুনতাসির মামুন আপনাকে দিয়ে, আপনি গতকালকে একটি লাইভ করেছেন এবং সেই লাইভে আপনি অনেক ইনফরমেশন দিয়েছেন, অনেক কথা বলেছেন। আপনি এনসিপি থেকে মোটামুটি আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনি অব্যাহতি দেওয়ার পরে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, আপনি কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন, সবকিছু ঠিক ছিল। হঠাৎ আপনি মানে এনসিপির বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা, বিশেষ করে আমি যদি বলি সদস্য সচিব সম্পর্কেই আপনি অনেক অনেক দুর্নীতির প্রশ্ন এনেছেন, দুর্নীতিতে অংশগ্রহণের কথা বলেছেন। এগুলো ব্যাপক ভাইরাল হয়েছে, আজকে প্রচুর মানুষ দেখেছে। এখন আমার প্রশ্ন, হঠাৎ আপনি মানে যেমনটি আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেছেন আপনার ফেসবুকে, যে অনেকেই আমাকে প্রশ্ন করছে এতদিন আপনি কেন বলেননি, এখন কেন বলছেন? এখন কি আপনাকে তারা অব্যাহতি দিয়েছে এ কারণেই বলছেন, নাকি আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য প্লিজ। আসসালামু আলাইকুম, যারা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই বলি, তারেক ভাই যেভাবে হাসতেছে এভাবে যদি হাসে তাহলে কিন্তু লাইভ কন্টিনিউ করা কঠিন হবে, কারণ তারেক ভাই মনে হয় যে আমি যে বিপদে পড়ছি, এনসিপি থেকে যে আমাকে অব্যাহতি দিয়েছে, তারেক ভাই মনে হচ্ছে খুব খুশি। এখন উনি এভাবে হাসলে আসলে কথা বলা কঠিন হবে। তো যে প্রসঙ্গে আপনি জিজ্ঞেস করেছেন, আমি আসলে সবকিছু স্পষ্টভাবে প্রমাণ সহ বলেছি। আমি এনসিপি করতাম অথবা এনসিপি তে যুক্ত হয়েছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের থেকে একটা রাজনৈতিক দল হয়েছে যেটা গণমানুষের জন্য কাজ করবে, যেটা পুরানো যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেটার বাইরে গিয়ে সত্যিকার অর্থে দেশের মানুষের জন্য কাজ করবে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে এবং যেই অন্যায়গুলো আমাদের সাংগঠনিক নিয়ম মেনে বহুবার চেষ্টা করেছি এই জিনিসগুলা সংশোধন করা যায় কিনা। তারা যেসব দুর্নীতি করেছে সেগুলোর বিরুদ্ধে আমি ইন্টারনালি অনেক সংগ্রাম করেছি। বারবার দলের সর্বোচ্চ আহ্বায়ক থেকে শুরু করে সদস্য সচিব আক্তার হোসেন থেকে শুরু করে, এরা তো আমাদের পুরানো সহযোদ্ধা ছিল, এবং উপদেষ্টা থেকে শুরু করে সবাইকে আমি বারবার বলেছি যে আপনারা যে কাজগুলো করছেন, অন্যায়গুলো করছেন, দুর্নীতিগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, মাইনাসের রাজনীতি করছেন, নিজেদের লোকজন বসাচ্ছেন, বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেশাল কোরাম করতেছেন, এই ধরনের জিনিসগুলো করলে আমরা ওই পুরানো রাজনীতি হবে, নতুন কিছু হবে না। কিন্তু আমি দেখলাম যে তারা এই জিনিসগুলো আমলে না নিয়ে ওই দুর্নীতির পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। এবং এই শুধু অবস্থান নেওয়া না, যখন আমি দেখলাম যে ক্রমান্বয়ে আমি প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে না, আমি যখন তাদেরকে একটু বললাম, একটু প্রেসার দিলাম যে না, এইভাবে দল চলতে পারে না, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আপনারা এইভাবে বেইমানি করতে পারেন না, বাংলাদেশের মানুষের সাথে আপনারা এইভাবে বেইমানি করতে পারেন না, তখন তারা বিভিন্নভাবে আমার উপর আক্রমণ শুরু করলো। যেমন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইস্যুটা তো একেবারে পুরোপুরি একজন দোসরকে বসিয়ে সেখানে আওয়ামী লীগকে সরাসরি পুনর্বাসন করা শুরু করলো, দুর্নীতি করা শুরু করলো, এবং এগুলো সব প্রমাণিত। এই ধরনের কাজগুলো যখন করছে, বারবার আমি বলছি, যখন শুনছে না, তখন আমাকে এক পর্যায়ে আমাকে থামাতে না পেরে ওই দিন রেড ক্রিসেন্ট সোসাইটিতে যে আন্দোলনটা হয়েছে এটা কিন্তু সবাই মিলে করেছে। এবং এর আগের দিন এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আমি নিজে বসেছিলাম, আমাদের সেন্ট্রালের আরেকজন ছিলেন ডাক্তার মাহমুদা মিতু, উনি রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার, উনি সহ আরো একজন সহ বসে নাহিদ ইসলামের কাছ থেকে আমি অনুমতি নিয়ে, যে এখানে এই অন্যায়গুলো হচ্ছে, এখানে আন্দোলন হবে, অনুমতি সবকিছু নিয়ে সেখানে যাওয়ার পরেও যখন আন্দোলনটা অনেক জমে গেল, আন্দোলনটা একটা ভালো পর্যায়ে চলে গেল, সব জায়গা থেকে বলা হলো যে এগুলো সব প্রমাণিত হয়েছে, এই চেয়ারম্যান আর থাকবে না, এই সময় সেখানে উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের আগমন, এবং সেও বোর্ড মেম্বার, তাকে মাহফুজ আলম তাকে বোর্ড মেম্বার বানিয়েছে। সে এসে এখানে সরাসরি গণঅভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে সরাসরি চেয়ারম্যানের পক্ষে, ওই স্বৈরাচারী চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে, এবং ওখানে ওসিডিসি যারা ছিল সবাইকে বলতেছে যে এই মুনতাসির কিছু না, আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব বলছি, ওকে এখনই মেরে সরিয়ে দেন, কি হয় আমি দেখবো, এই চেয়ারম্যানের পক্ষে আমি আছি। আমার তো সন্দেহ হয় এই যে চেয়ারম্যানকে বসিয়েছে, সকল কিছু প্রমাণ থাকার পরে উপদেষ্টার ভাই কেন এই স্বৈরাচারী চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিল? তাহলে এরকম হতে পারে তারা যে ওই যে পেট্রো বাংলা বলেন, ওই যে এসেনশিয়াল ড্রাগস বলেন, বিভিন্ন সচিব বলেন, বিভিন্ন ডিসি বলেন, এগুলা বসিয়ে যে টাকার লেনদেন করেছে, এক জায়গায় বসাইলেই 100 কোটি, এক জায়গায় বসাইলেই 50 কোটি, এই ধরনের দুর্নীতি করেছে বলেই, যেহেতু তার সাথে এক ধরনের টাকা সে খেয়েছে,
সেজন্য সেই চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছে প্রমাণ থাকার পরেও। তো এটা তো ইতিমধ্যে প্রমাণিত। এই ধরনের অন্যায় কাজগুলো তারা ক্রমাগত করে গিয়েছে। আমার জায়গা থেকে আমি যখন প্রতিবাদ করেছি তখন দেখলাম কি হঠাৎ করে আমাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। আমি বললাম যে কি ব্যাপার, আমাকে কেন? আমাকে আরো অনেকে প্রশ্ন, আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে যে আমরা একবারে এনসিপি যারা সেন্ট্রাল মূল মেম্বার, যারা পিসি সদস্য, সেখান থেকে ফোন করে বলেছে মুনতাসির আমরা খুবই দুঃখিত, আমরা এই সিদ্ধান্তের সাথে একমত না, এটা এককভাবে হয়েছে। আমি বললাম আপনারা তাহলে কি দল চালান? আমি একটা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম, অবস্থান নিলাম, অনুমতি নিয়ে নিলাম, দলের সব শৃঙ্খলা মেনে আসলাম। একজন উপদেষ্টার ভাই বলছে দেখি আপনারা এইভাবে অব্যাহতি দিয়ে দিবেন, বলে যে ভাই সরি আমার কিছু করার নেই। তো ওইখানে দেখেন, ওইখানে আমাকে অব্যাহতি দিল, অব্যাহতি দেওয়ার পর সেখানে পুলিশ এসে হামলা করলো। এর আগে বলে রাখি মাহবুব যখন এই অন্যায়ভাবে অবস্থান নিয়েছে, অন্যায়ভাবে যখন ওই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি তো মুনতাসির, আপনি আমাকে অবশ্যই ভালো করে চিনেন, ফ্যাসিবাদী আমলে খুনি হাসিনাকে আমরা কেয়ার করি নাই। ওইখানে আমার কাছে রেকর্ড আছে, আমি এগুলা রেকর্ড দেখেছি। আমাকে মানুষ বলে যে প্রমাণ কই। আসলে কত প্রমাণ কিভাবে দিব? আমি তো একা লড়তেছি। এই জিনিসগুলা, প্রমাণগুলা গুছিয়ে, এই রেকর্ডগুলা বের করে সেগুলা গুছিয়ে আপলোড করতেও সময় লাগে। আমি পুরো জিনিসটা রেকর্ড রেখেছি। সেখানে যখন মাহবুব, ওখানে ওসি ডিসিরা আসছে, ডিসিও আসছে, তখন ওরা হামলা করার সাহস পেয়েছে। দেখেন, পরে আমাকে যখন চেয়ারম্যানের রুমে ঢুকে ওই মাহবুব যখন বলতেছে যে মুনতাসিরকে এখনই মেরে সরিয়ে দেন, ওসি ডিসি বসা, আমি বলছি দেখ আমি খুনি হাসিনা, তখন আমি একটু খারাপ ভাবেই বলছি খুনি হাসিনাকে ভয় পাই নেই, তোর উপদেশটা কি এখানে চলবে না। এখানে যদি ডক্টর ইউনুস স্যারও আসে, আমি মুনতাসিরকে এইখান থেকে 1 ইঞ্চি সরাইতে পারবে না। রেকর্ড আছে, 1 ইঞ্চি সরাইতে পারবে না। কেন পারবে না? কারণ আমি কোনো অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে অবস্থান নিই নেই, আমি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে অবস্থান নিয়েছি। তুমি আমাকে সরাতে পারবা না। এবং আমি সেটা চেয়ারম্যান ওসিডিসির সামনেই বলছি। তারপরে এরপরে এক পর্যায়ে যখন মাহবুব বের হইতে চাইলো, তখন দেখতেছে যে আন্দোলনকারীরা তাকে বের হইতে দিচ্ছে না। এই উপদেষ্টার ভাই মাহবুব, আজকে বলতেছি কতটুকু ছোট মানসিকতার, সে জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশেই ছিল না, কিভাবে সে এনসিপির যুগ্ম আহ্বায়ক হয়? সে পরে আমার কাছে মাফ চাইছে, বলে যে মুনতাসির ভাই আমাকে আপাতত মাফ করেন, এই চেয়ারম্যানের বিরুদ্ধে সবকিছু প্রমাণিত, আমি আমার ভাই মাহফুজের কাছে যাচ্ছি, আমি গিয়েই তাকে আজকেই পদত্যাগ করানোর ব্যবস্থা করতেছি, আমাকে জাস্ট বের হওয়ার ব্যবস্থা করে দেন, আমাকে এখান দিয়ে যেতে দেন। আমার কাছে ক্ষমা চেয়ে সে ওখান থেকে বেরোইছে। এবং ওখানে যারা ছিল আমি বলছি তারা বেরোতে দিতে রাজি না, ভিডিও আছে। আমি বলছি যে আমার দিকে তাকিয়ে আমার উপর বিশ্বাস রাখো, বের হতে দাও, মাহবুব ভাই এখন উপদেষ্টা মাহফুজের কাছে যাবে, বুঝাবে, সমস্যা নেই। সে বের হওয়ার 20 মিনিটের মধ্যে সেখানে অতিরিক্ত পুলিশ চলে আসলো। আমি দেখলাম যে গাড়ি আসলো আরো 4-5টা, অতিরিক্ত পুলিশ আসলো, আমাকে দল থেকে অব্যাহতি দিল অন্যায়ভাবে। পুলিশ আমাদের উপর হামলা করলো, আমাদের লোকজন আহত হইল। এবং এই পর্যায়ে আহত হওয়ার পরে আমি দেখলাম ওই স্বৈরাচারী চেয়ারম্যান অফিস টাইমের 5 ঘন্টা পরে বাসায় গিয়ে আমাকে অবৈধভাবে চাকরিচ্যুত করলো। দেখেন, এই চাকরি কিন্তু আমি এনসিপি দিয়ে নেই, আমি আমার যোগ্যতা দিয়ে নিছি। তাহলে এনসিপির জন্য আমি কি জন্য কাজ করব? আমি সারা দিন রাত খাটছি। এনসিপিতে 5 জন যদি সংগঠক থেকে থাকে যারা সারাদিন তৃণমূলের সাথে খাটছে, কোনো অন্যায় করে নাই, দুর্নীতি করে নাই, কোনো টাকা পয়সার লেনদেন করে নাই, তারা আমার চাকরি খেয়ে দিল, আমার রিজিক আমার চাকরি খেয়ে দিল, আমাকে পুলিশ দিয়ে মাইর খাওয়াইলো, আমার উপর হামলা করলো, আমার পিছনে মানুষ লাগাইলো, আমাকে বললো যে আমি সমকামী, আমার নামে এরকম মিথ্যা কথা ছড়িয়ে দিল। এটা ক্লিয়ার করলো ওরা। এই আক্তার হোসেন এত ভালো ভালো কথা বলে, ইসলামী লেবাস পরে সমকামিতাকে প্রমোট করে সে আমাকে সমকামী বানায় দিল এবং এই বিষয়টা ক্লিয়ার করলো না। এরপরে আমাকে দল থেকে অব্যাহতি দিল। মানে এরপরে তো আরো যা যা ঘটছে আপনারা দেখেছেন। এই ধরনের অন্যায়ের পক্ষে যখন একটা দল সরাসরি অবস্থান নেয়, এক জায়গায় আপনি কিন্তু আমাদের আজকে যে অতিথি তারেক রহমান, উনাকেও কিন্তু আপনি সাক্ষী রেখেছেন, অর্থাৎ উনার কথাও আপনি বলেছেন। আমি ওটাও জানবো, আমি আপনার কাছে আসছি। আমি একটু তারেক রহমানের কাছে জানতে চাই। তারেক রহমান, আপনি পুরো ঘটনাটা জানেন। তারপরে আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি আমি মুনতাসিরকে চিনি 18 থেকে, আপনাকে চিনি আমি 18 থেকে। আপনাদের লড়াই সংগ্রামের সাথে আমরাও যুক্ত। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার, যে এই যে গণ অভ্যুত্থান করে মাফিয়া হাসিনাকে হটিয়ে আপনার নিজেরাই লুটপাট শুরু করলেন, যেমনটি মুনতাসির বলছে। হ্যাঁ, এখন এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই, কারণ এখানে মুনতাসির তার বক্তব্যে আপনাকেও সাক্ষী রেখেছে। এখানে বারবার শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রী
তাকে যেভাবে মাফিয়া বলা হচ্ছে, তো এটা আমি অ্যাকসেপ্ট করতাম যদি যদি মুনতাসির আমাদের নতুন মাফিয়াদের দ্বারা আক্রান্ত না হতো। ঠিক আছে? হ্যাঁ, কারণ দেখেন, গণঅভ্যুত্থানটা হয়ে গেল, সবাই সুন্দর দেশের স্বপ্ন দেখলো, একদল বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে পেলে ব্যাংকের সামনে গিয়ে মিছিল করলো, ব্যাংকের এমডি স্বৈরাচারের দোসর, প্রিন্সিপালের সামনে গিয়ে মপ করলো, এটা স্বৈরাচারের দোসর, প্রধান শিক্ষকের সামনে গিয়ে মপ করলো, এটা স্বৈরাচারের দোসর। এভাবে এক একটা মানুষকে স্বৈরাচারের দোসর বানায়ে বানায়ে তাদের পেটে লাথি মেরে তাদেরকে তাদের কর্মসংস্থান থেকে বের করে দেওয়া হলো। একটা অভিজ্ঞতা বলি, একটা ব্যাংকের এমডি কে সরানোর জন্য সেখানে হইচই করছিল কিছু যুবক। তারপর ব্যাংকের এমডি খুঁজে বের করলো সেটা কোন সংগঠনের ছেলে পেলে। তারপরে সেই সংগঠনের সভাপতিকে বলল একটা দফা রফা হলো, কিভাবে হয়তো এটা আমরা একটু অনুমান করি। ঠিক আছে, দফা রফা হয়ে গেল সেখান, এবং ছেলে পেলে সেখান থেকে সরে গেল। এরপর থেকে সে আর স্বৈরাচারের দোসর না। ঠিক আছে, তো এটাই বলতেছিলাম যে গণ অভ্যুত্থানে এদেশের সকল মানুষই পবিত্র ইচ্ছা নিয়ে লড়াই করলো। সেই লড়াইয়ে আওয়ামী লীগের লোকও অংশ নিয়েছিল, এবং এই গণ অভ্যুত্থানে আমাদের পিসফুল ভিক্টরি হতো না যদি আওয়ামী লীগ মৌনভাবে এই পরাজয়কে মেনে না নিত। তাদের যদি এই পরাজয়ে সম্মতি না থাকতো, তাদের পরাজয়ে সম্মতির ফলে এটা একটা শান্তিপূর্ণ বিজয় হয়েছে। যদি তারা এরকম করতো, তাদের শক্তিমত্তা দেখাতো এবং স্রোতের বিপরীতে চলে তারা টিকে থাকার চেষ্টা করতো, তাহলে এখানে কমপক্ষে 10 লক্ষ মানুষ নিহত হতো। তো সেটা হয়নি। তার মানে তারা একটা সহযোগিতাও করেছে পরাজয়ের পাশাপাশি, নাকি? Sure. পরাজয়ের পাশাপাশি। আচ্ছা, আজকে আক্তার অথবা নাহিদ তাদের যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, আসিফ যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, এরা একটা আহ, অর্থ আয়ের একটা রুটিন করে ফেলেছে। সেই রুটিনে এরাই একটা টিম আছে, টার্গেট করে যে এখন কাকে টার্গেট করতে হবে। ও অমুক লোক অমুক বাড়িতে আছে, তো তোমরা একটা টিম যাও, আমরা এখানে পুলিশ থেকে বলে দিচ্ছি, সেনাবাহিনীকে বলে দিচ্ছি, একটু হালকা একটু আতঙ্ক সৃষ্টি করো। এরপরে চলে বার্গেনিং চলে, যেটা রিয়াদদের ক্ষেত্রে। হ্যাঁ, টিটু ভাইরা আমাদেরকে বললেন, তারেক তুমি একটু বেশি বার বাড়ছো। ঠিক আছে, তুমি এদের ছেলে পেলেগুলোকে নিয়ে এভাবে বলতেছো, এবং আমি আপাদমস্তক একটা দালাল হয়ে গেলাম। ঠিক আছে, আমাকে পিছন থেকে দেখতেও দালাল লাগে, সামনে থেকে দেখতেও দালাল লাগে। হ্যাঁ, কেন এগুলো বলা শুরু করলাম? আমি খুব করে স্মরণ করি আমাদের সাথে যে সকল ছাত্র ভাইরা আহ, এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারা আমাকে সারাক্ষণ ঠেলতো, তারেক ভাই আপনি একটু সচিবালয়ে চলেন, আপনি একটু অমুক অধিদপ্তরে চলেন, এভাবে চলেন। আমি খুবই অনাগ্রহ। এখানে মুনতাসির সাক্ষী আছে। মুনতাসির, আমি এইসব বিষয়ে আগ্রহ দেখাতাম না অনাগ্রহ দেখাতাম? এটা অন্য প্রসঙ্গ। আপনি অনাগ্রহ দেখাতেন, এবং আপনার এখানে অনেক ধরনের ভুল ছিল। এরকম না যে আমরা আপনাকে বলতাম যে সচিবালয়ে গিয়ে এই টেন্ডার নিয়ে দেন, এই কাজ করে দেন। কিন্তু আপনার সাথে যারা না, ছিল সহযোদ্ধা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, সামাজিক নিরাপত্তা দেওয়া, যারা যে ওই সময়ে যে রাজনৈতিক কারণে, খুনি হাসিনার কারণে তারা যে সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছিল, তাদেরকে ন্যূনতম সেই সুযোগ আচ্ছা সুবিধা বৈধভাবে দেওয়ার ক্ষেত্রে আপনি কাজ করেননি। আচ্ছা, সেটা আমি বলি যে একটা ছেলে অনার্স পড়তেছে, অনার্স সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়তেছে। হ্যাঁ, তাকে তাকে সচিবালয়ে গিয়ে একটা সুযোগ সুবিধা নিয়ে দেওয়া, কোনো একটা অধিদপ্তরে গিয়ে সুযোগ সুবিধা নিয়ে দেওয়া, এটা কি আমার এটা কি আমার রাজনৈতিক মানে অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, টিটু ভাই? আপনাকে আমরা বলি নাই যে সচিবালয়ে গিয়ে সুযোগ সুবিধা নিয়ে দিতে হবে। আপনাকে এই আমি কথা আমরা ওভারঅলি কখনোই বলতেছি। বলি নাই। না, আমি তোমাকে বলছি না, ওভারঅলি ওভারঅলি আমাদের ছেলে পেলেগুলোর অনেক চাহিদা ছিল যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। কিন্তু আমি এই আমি মানে আমি খুব আশ্চর্য হতাম
যে রাষ্ট্রের এই জায়গাগুলোকে এই মানে অল্প বয়স্ক ছেলেপেলেগুলো আয়ের উৎস বানায় ফেলবে। ঠিক আছে? আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এবং আমি নিজে ফ্রাস্ট্রেটেড হতাম। দেখতেছি আশেপাশে অনেক মানুষ এই ধরনের লুটপাটে জড়িত। পাশাপাশি আমাদের সাথে অনেক সহযোদ্ধা, তারা সারাক্ষণ আমাদেরকে পেরেশানি দিত। অমুক এই করলো, এত কিছু করলো, এই করলো, এই করলো, তারেক ভাই আপনি কি করেন? এবং নানামুখী চাপ। আমি একটা উপদেষ্টার পিএস এর কথা বলি। সে আসিফ মাহমুদের কাছে গেছে, গিয়ে বলতেছে আমাকে বাঁচান। তো আসিফ মাহমুদ তাকে বলতেছে যে আপনাকে যে বাঁচাবো আপনি দলে কি দিছেন? বুঝতে পারছেন? বলছে দলে কি দিছেন? তার মানে এখানে যারা পিএস হবে, এপিএস হবে, তারা ইনকাম করবে অবৈধভাবে এবং তাদের দলে দেবে। বুঝছেন? তো এইটা আবার কে সাক্ষী দিচ্ছে? এইটা তাদের সারাউন্ডিংস এর মানুষগুলোই বলেছে। আমি এটাকে চরমভাবে বিশ্বাস করতে অনুরোধ করব না নাগরিকদেরকে। আপনারা বিশ্বাস করলেও কিছু যায় আসে না, বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। কারণ না আসিফ কিন্তু তারেক মাহমুদের ভাই কিছু আপনি যেগুলো বলতেছেন এগুলো যদি প্রমাণ থাকে, আমি অনুরোধ করবো যে যারা জুলাইয়ের না সাথে না না গাদ্দারি করছে, বেইমানি না করছে, না আপনি না এগুলো প্রমাণ থাকলে আমি এগুলো প্রমাণ শোনো, সহ বলা, প্রমাণ আমি ছাড়া বলি না বলা। মুনতাসির ভাই, তুমি এসব বলো, আমি এগুলো বলি, এগুলো এনসিপির বিরুদ্ধে বলা আর আকাশের ঠিকানায় চিঠি লেখা একই জিনিস। না না না, আমি এটা বিশ্বাস করি না। আমি ঠিক মনে করি আছে? যে এনসিপি, একটু যদি বলি, 1 মিনিট যদি বলি, আমি এনসিপির বিরুদ্ধে বলি না। এনসিপির কিছু হুম, দুর্নীতিবাজ নেতা এবং কিছু ছাত্র আমি উপদেষ্টা, শোনো, তারা যেসব আমি দুর্নীতি করেছে তাদের হাত থেকে এনসিপি কে, তৃণমূলকে, বাংলাদেশকে উদ্ধার করতে হবে। এটা একবার আচ্ছা, পরিষ্কার কথা। আমি শোনো, বাংলাদেশকে উদ্ধার কেউ করতে পারবে না, বাংলাদেশ ভালোই আছে। ঠিক আছে? বহু অহেতুক উদ্ধার করার নামে নাকি অনেকে আসে আপনি ভোগ যেমন দখল করে। ইদানিং বলেন যে না বাংলাদেশ এখন ভালো নাই, জামাত শিবিরের আওয়ামী না লীগ না, জামাত শিবিরের ওই চেয়ে তো। অনেক ভালো, আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম, আপনি কি সেই দিকে যাচ্ছেন নাকি আবার ভাই? তোমার একটু জামাত শিবিরের প্রতি প্রেম আছে এটা আমি জানি। জামাত শিবিরের প্রতি আমার কোনো প্রেম নাই। জামাত শিবির যে অন্যায়ের শিকার হয়েছিল খুনি হাসিনার দ্বারা, যে গুম খুন খুবই ক্রসফায়ারের দ্বারা, ভালো। এইবার আমি এইবার আমি আমি তোমাকে বলি, এই বিষয়গুলোর শোনো। বিরুদ্ধে ছিলাম এবং তাদের সাথে যে অন্যায় হয়েছে আমি সেটা স্বীকার করি, স্বীকৃতি দেই, এবং তারা জুলাই আচ্ছা, গণঅভ্যুত্থানে যে অবদান রেখেছে সেটা স্বীকৃতি এবার আমি আমি, তাদেরকে হ্যাঁ, দেই। এবার আমি বলছি, জামাত শিবির যে নিপীড়নের শিকার হয়েছে, আমরা সামগ্রিকভাবে সবাই সেটার প্রতিবাদ করছি। এবং জামাত শিবির তো সুবোধ বালকে রূপান্তরিত হয়েছিল আওয়ামী লীগের সময়ে, শান্ত শিষ্ট সুবোধ বালক। কিন্তু সমস্যা হলো, আমাদের সমস্যা কোথায়? জামাত শিবির যখন বলতেছে গোলাম আজমের বাংলাদেশ, আমাদের তখন আসলে অন্তরে লাগিয়ে বসে। মানে তাদের তাদের আঘাতপ্রাপ্ত হওয়ার বিষয়ে যথেষ্ট সিম্প্যাথি আছে, কিন্তু আমরা এটা মেনে লইতে পারি না যে যখন বলে গোলাম আজমের বাংলাদেশ, এটা যখন বলে তখন এটা আমরা মেনে নেওয়া সম্ভব হয় না। যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মাতোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, এটা যখন, এই যে মা তোমার পা মলিন হলে মানে দেশের গায়ে ধুলা লাগলে আমার মন কষ্টে ভাসে, এই কথাটাকে যখন তারা শিরক হিসেবে করে, এটা হলো এই করছে ওই করছে দাবায় রাখার চেষ্টা করে, আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্যকে মলিন করার চেষ্টা করে, তখন আমার হলো জামাত না না না, শিবিরের এই বিষয়ে বিষয়ে আমি অবশ্যই বলতে আপত্তি চাই, লাগে। তারেক ভাই শেষ করলে আমাকে একটু টিটো ঠিক ভাই আছে? সুযোগ দিয়েন। এটা অবশ্যই, একেবারে বলবা ভুল না একটা কেন? কথা, আমি ন্যারেটিভ, এটা একেবারে অবশ্যই, সম্পূর্ণ না আমি না না, বয়ান। ঠিক আছে, এটা তো ঠিক আছে। তুমি যদি এখন জামাত শিবিরের হয়ে আমার বিরুদ্ধে লড়াই করতে চাও, তাহলে না না, আমি আমি ডিক্লারেশন কি দাও তাহলে আগে। বলবো টিটো ভাই, আমি আমি মোটেও জামাত না শিবিরের না পক্ষে হয়ে লড়াই করবো না। জামাত শিবিরের আমি যে প্রশ্নটা করেছি যেটা আমি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে আপনি বলছেন যে আমরা, মানে আমি একটু বড়, মানে বিগ ক্যানভাসে জানতে চাই, বড় ক্যানভাসে জানতে চাই। আপনারা রাস্তার সৈনিক, আপনারা রাস্তায়, আপনারা শেখ হাসিনার রক্ত চক্ষুর বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে কথাটি বললেন এই কথাটার সাথে আমি একমত। আমি যখন ডিসেম্বরে বাংলাদেশে গেলাম তখন অনেকে বলছে টিটো ভাই অনেক লেট করে ফেললেন, আপনাকে অনেক আগে আসতে বলছিলাম। মানে আমি বললাম কেন, আমাকে কেন আগে আসতে হবে? সবাই সবকিছু ভাগ করে নিয়েছে। আমরা যে, আমি তো ভাগ চাই না। আল্লাহ আমারে কিছু ভাগ দেয় নাই টিটো ভাই। আল্লাহর তোমার ভাগ দেয় না কিভাবে? তুমি রেড ক্রিসেন্টে চাকরি করতেছো, এটা একটা ভাগ না?
না, রেড ক্রিসেন্ট আমি চাকরি করতেছি না, এটা কোনো ভাগ না। এই ধরনের অন্যায় কথাগুলো বলেন দেখেই সমস্যা। এই যে আপনি আমার সহযোদ্ধা হয়ে, আমি পড়াশোনা করছি, আমি আমার যোগ্যতা দিয়ে সেখানে সকল কিছু মিলিয়ে আমি সেখানে চাকরি নিছি, একটা চাকরি নিছি। কারণ আপনি যদি বলেন যে না, চাকরি আপনি খালি চাকরি রাজনৈতিক কর্মীদেরকে খাটায় নিবেন, এবং শেখ হাসিনার আমলে আমরা যেসব জায়গা থেকে বঞ্চিত হয়েছি, আমরা যোগ্যতা থাকার পরেও পাই নাই, তারা কোটা দিয়ে সব লিগেল লোকজন ঢুকাইছে, আমি একটা চাকরি নিছি, কোনো দুর্নীতি করি নাই, কোনো টেন্ডার করি নাই, আপনি যদি বলেন যে না এটা সুযোগ সুবিধা, এটা খুবই খুবই অন্যায় কথা। আপনি আচ্ছা তারেক ঠিক ভাই আছে, অথবা অনেকে মানে এটা বলার চেষ্টা করে, রেড এটা ভীষণ ক্রিসেন্টে অন্যায় কথা। রেড ক্রিসেন্টে একটা পরিচালক পদ নাকি, তুমি কি যুব পরিচালক নাকি যেন? এই যে জানেন না, আমার একজন কয় আপনি রেড ক্রিসেন্টের বোর্ড মেম্বার, আরেকজন কয় আপনি তো লাখ লাখ টাকা বেতন নেন, আসলে আসলে আরেকজন কি, কয় আপনি পরিচালক। আসলে আমি কি পরিচালক না, আমি কি উপপরিচালক, তাহলে? যুব স্বেচ্ছাসেবক উপপরিচালক? বিভাগের উপপরিচালক আচ্ছা, হিসাবে দায়িত্ব পালন করেছি, পরিচালকের এবং ছোট আমি ভাই। বেতন নিই নাই 5 মাস। আচ্ছা, না না না, আমি বলি আমরা তো এখনো রাজনীতিটাই করছি এবং সামনেও রাজনীতিটা করব। ঠিক আছে, আমরা যে জায়গাতে আওয়ামী লীগের সময়ে আমাদের স্ট্যান্ড ছিল, সেই তাদের যে শক্তি, ক্ষমতা, নিপীড়ন, সেটার বিরুদ্ধে কথা বলা। আমরা এখনো কথা বলতেছি এই এনসিপির বিরুদ্ধে সামগ্রিকভাবে। এটাও একটা এস্টাবলিশমেন্ট, যে এস্টাবলিশমেন্ট প্রচুর মব সৃষ্টি করে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের অর্থ লুটপাট করেছে, এবং এই যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের তারা শরিক হয়েছে। ঠিক আছে, এবং আমার মনে এটার হয় একটু নোট মাধ্যমে করতে তারা হবে, অর্থ তারেক ভাই আয় অনেকগুলো কথা করেছে। বলতেছে, তারেক ভাই কিন্তু এককভাবে ঠিক বলে আছে, যাচ্ছে, যেমন আমার জামাত শিবিরের পক্ষের বলে দিছে, তারপরে এই যে রেড ক্রিসেন্ট নিয়ে বলতেছে, এই বিষয়গুলো আমার উত্তর দিতে হবে, আমাকে সময় দিতে হবে। টিটো ভাই, আপনি নিরপেক্ষভাবে উপস্থাপনা অবশ্যই পরিচালনা করার অনুরোধ করছি। অবশ্যই মুনতাসির, আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, ওকে একটু বলতে দিই। হ্যাঁ, জি। হুম, না না না, আমি বলি আমাদের মুনতাসির হলো এই গণ অভ্যুত্থানে খুব ভালো ভূমিকা রাখা একজন সহযোদ্ধা, এবং সে ভালো কিছু ডিজার্ভ করে। যেরকম আসিফ উপদেষ্টা হওয়ার জন্য ডিজার্ভ করে, সেরকম মুনতাসিরও রেড ক্রিসেন্টের উপপরিচালক হওয়ার বিষয়ে ডিজার্ভ করে। তো আমি বলতেছি এগুলো আনফেয়ার না। রাষ্ট্রে তো এই পদ পদবি এস্টাবলিশমেন্ট এগুলো হবেই। ঠিক আছে, এগুলোকে নেগেটিভলি না, মানুষ কর্ম করবে, কর্ম বিনিময়ে বেতন পাবে, খুবই স্বাভাবিক। না তো কিন্তু আমি মুনতাসির যদি কাউকে চাকরি দিয়ে রেড ক্রিসেন্টে যদি উৎকোচ গ্রহণ করতো, তাহলে ওটা অনৈতিক হতো। অনৈতিক হতো, এক্স্যাক্টলি, হ্যাঁ। কিংবা কাউকে এটা আমার ক্ষমতা না, এটা ওই যে মাহবুব উপদেষ্টা ওদের ক্ষমতা ছিল। ও যদি, হ্যাঁ, মুনতাসির যদি রেড ক্রিসেন্টে চাকরি নিত কাউকে প্রভাব খাটিয়ে, কারো কপালে বন্দুক ঠেকিয়ে, তাহলে এটা অনৈতিক হতো। আমি মনে টিটো ভাই, আমি এই বিষয়টা, আমি যখন কথা বলবো রেড হ্যাঁ, ক্রিসেন্টের বিষয়টা এবং তারেক ভাইয়ের এই যে মবের বিষয়টা, আমি ক্লিয়ার করব। আমি যদি অনুমতি দেন আমি একটু বলি, তাহলে দেখেন, রেড ক্রিসেন্টে আমি একটা চাকরি নিছি, এবং তারেক ভাই যেটা বলছে এটার সাথে আমি ওই দিক থেকে একমত না, যে উপদেষ্টা হওয়া যেমন আসিফ যেমন রিজার্ভ করে, মুনতাসির একটা উপপরিচালক হওয়া রিজার্ভ করে। কোথায় আকাশ আর কোথায় পাতাল, কোনো সম্পর্ক নাই। আসিফ যেসব মন্ত্রণালয় পরিচালনা করছে সেটা রাষ্ট্রীয় দায়িত্ব, সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল লোকদের মধ্যে একজন। এখন যদি বলেন যে 5 জনের মধ্যে সে একজন, তার কাছে এমন মিনিস্ট্রি যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজেট থাকে, এবং সে চাইলে অনেক কিছু করতে পারতো যেগুলো সে করে নাই। তো আমি এইটার সাথে রেড ক্রিসেন্টের একটা চাকরির সাথে ওটা কখনোই হয় না, ওটা কখনোই যায় না। আমি পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়েছি, সেখানে আমি হাফেজ হয়েছি, এরপরে আমি নিজের যোগ্যতায় আমি সব জায়গায় মানে জিপিএ 5 পেয়েছি। এরপরে আমি মাদ্রাসা থেকে আমি কলেজে গিয়েছি, কলেজে গিয়ে আমি একটা ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং থেকে অনার্স করেছি। এরপরে এইভাবেই তো সার্জিসের মানে শ্বশুর জজ হলো, তাই না? না না, তারেক ভাই আমাকে যোগ্যতা কথা দিয়ে। শেষ করতে দেন না, সার্জিসের শ্বশুরের বিষয় সার্জিস বলবে, আমাকে শেষ করতে দেন। এরপরে আমি একটা আন্তর্জাতিক ইউনিভার্সিটি থেকে, সার্কের একটা বিশ্ববিদ্যালয় থেকে আমি মেরিট স্কলারশিপ পেয়ে, পরীক্ষা দিয়ে, সেখানে ইন্টারভিউ নিয়ে, ভাইভাতে টিকে, সেখান থেকে আমি আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স করে এসেছি। এবং আমার যুব স্বেচ্ছাসেবক এই বিষয়গুলো নিয়ে, ইউথ এঙ্গেজমেন্ট নিয়ে, ইউথ ডেভেলপমেন্ট নিয়ে আমি অনেকগুলো সেমিনারে অনেকগুলো ট্রেনিং করেছি, আমার সেই যোগ্যতা ছিল। সেইটা দিয়ে ফেয়ারলি আমার ইন্টারভিউ নিয়ে আমি সেখানে একটা চাকরি নিয়েছি। এটা কোনোভাবেই আসিফের সাথে, ওই উপদেষ্টা হওয়ার সাথে যায় না, এটা আমি যোগ্যতা বলে নিয়েছি। এরপরে কি, এই যে আপনি যেগুলো বললেন, সেখানে যদি কোনো নিয়োগ বাণিজ্য, রেড ক্রিসেন্টে ওরকম নিয়োগ বাণিজ্য হয়নি, কিছু কিছু হয়তো হয়েছে, কিন্তু সেগুলো আমার ক্ষমতার বাইরে। কিন্তু যেসব হয়েছে, ধরেন বদলি বাণিজ্য, আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করা,
অনেক মানে একটা গ্রুপিং সৃষ্টি করা, এক ধরনের সিন্ডিকেট মেনটেন করা, যেগুলোর বিরুদ্ধে আমি স্পষ্টভাবে প্রমাণ সহ অলরেডি ফেসবুকে লিখেছি। যখন আমি এগুলোর বিরুদ্ধে লিখেছি তখন কেন উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব সেখানে ওই অন্যায়ের পক্ষে দাঁড়াইলো? তার মানে এরকম হইতে পারে যে ওই চেয়ারম্যানকে বসানোর ক্ষেত্রে, টাকা লেনদেনের ক্ষেত্রে যেগুলা এই যে এই তারেক ভাই বললো, সেটা হয়তো সেখানে উপদেষ্টা মাহফুজ অথবা মাহবুব তারা জড়িত থাকতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে তারেক ভাই বললো যে অনেক জায়গায় মব হয়েছে, অনেক জায়গায় অনেক অন্যায় হয়েছে, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এখানে দেখেন মব, তারেক ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, আমার কথাটা একটু শেষ করতে দেন। দেখেন সবকিছুকে মব বলা যাবে না। জুলাই গণঅভ্যুত্থান কেউ মব বলে ফেললে তো আলোচনা শেষ হয়ে গেল। সব বলে ফেললে তো আমি তো 2 মিনিট বলি না, আপনি 5-6 মিনিট বলছেন তারেক ভাই, ফেয়ারলি একটু চালাইতে দেন। আচ্ছা আমি প্রশ্ন শেষ করে 3 মিনিটের মধ্যে শেষ করছি, আবার বলবেন। দেখেন আমি সবার সাথে, আমাকে অনেকে বলে যে আমার মাথা গরম, তারেক ভাইয়ের সাথেও আমার কিছু বিরোধ হয়েছিল, কিন্তু আমি কালকেও লাইভে বলেছি, আমি সব সময় বলি যে জুলাই গণঅভ্যুত্থানে যদি মানে ক্রেডিট দিতে হয়, মানে নেতাদের র্যাঙ্কিং করা হয়, তারেক ভাই টপ 3-তে থাকবে। ওই সাহস নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে তারেক ভাই জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছে, এটা একবারে সমান, কোনো সন্দেহ নাই। এবং তারেক ভাইয়ের সাথে মতবিরোধ থাকতে পারে, কিন্তু উপদেষ্টাদের ডক্টর ইউনূস থেকে শুরু করে সবার উচিত ছিল তারেক ভাইকে দায়িত্ব নিয়ে বসানো, এই মানুষটা থেকে পরামর্শ নিই, দেখি দেশটা কি, তারা কি 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 ফেস করেছে, তারা কিভাবে এসেছে। ওই ডক্টর ইউনূসের দোকানে বসাবো কেন? মাহফুজ মাস্টার মাইন্ড না তো, কিসের মাস্টার মাইন্ড সে? এই যে আমরা যারা আন্দোলন করেছি, তারেক ভাই সবাই দেখেছে কিভাবে সে ওই এপিসি গুলা দখল করেছিল। তাহলে তারেক ভাইকে যদি দেখে এই সম্মানটা দিত, তারেক ভাইয়ের মধ্যে যে ক্ষোভ আছে, কষ্ট আছে, হয়তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারেক ভাই অনেক ভালো ইনপুট দিতে পারতো। সেটা একটা প্রসঙ্গ। আমি যে বলেছি যে সব জায়গায় মব না, তারেক ভাই সহজ যদি মব বলে তাহলে আমি বলবো তারেক ভাই আর আমরাও মব করছি। আমি আর তারেক ভাই আমরা মিলে গিয়েছিলাম ওই যে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে আন্দোলন করতে, সেইখানে ওই গাদ্দার গুলো বেইমানি করেছিল, চুপ্পুর পক্ষে অবস্থান নিয়েছিল। তখন তারেক ভাই বলেছিল যে না, এই চুপ্পুকে নামাতে হবে, তারা আমাদের সাথে বেইমানি করেছিল। কত ঘৃণ্য ঘৃণ্য কাজ করেছে, আমি এখন নাম ধরে বলছি না, তারা ঘৃণ্য ঘৃণ্য এত মানে ব্ল্যাকমেইলিং করেছে। ওদিক দিয়ে আইসা বড় বড় নেতাদের দিকে এসে যাও, তোমরা চলে যাও, এই আন্দোলন চলবে না। তারেক ভাইরা কিন্তু আমরা কিন্তু মিলে সেখানে এককভাবে সেই আন্দোলনগুলো করেছিলাম। সবকিছুকে মব বলা যাবে না, কিন্তু সমস্যা কি, তারেক ভাইয়ের কথায় যুক্তি আছে। যুক্তিটা কোন জায়গায়? ধরেন আপনি যেমন রেডকি সেন্টারে আমরা আন্দোলন করছি, আমরা কিন্তু কারো ক্ষতি করি নাই, একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সবকিছু মেনটেন করেছি, সব প্রমাণ নিয়ে গিয়েছি, থানায় জিডি করেছি, যা যা করণীয় দরকার ছিল আমরা সব করেছি। এবং আমরা এটাও বলি নাই যে এখনই কোনো কিছু করে ফেলতে হবে, আমরা বলেছি যে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। কিন্তু সমস্যাটা কি হয়েছে, এনসিপির কিছু নেতা, কিছু সমন্বয়ক, তারা কি করেছে? আমরা যেটা করেছি দ্যাট ইজ ওকে, তারা করেছে আন্দোলন করেছে। সকালে বসুন্ধরার বিরুদ্ধে আন্দোলন, কালকে এই এমডির বিরুদ্ধে আন্দোলন, কালকে এই জায়গায় আন্দোলন। আন্দোলনের মাঝখানে সবাইকে বসিয়ে রেখে নেতা ওই এমডি রে ফোন দিয়ে, এই খবর আছে কালকে থাকবি না, রাতে নিয়ে আয় 50 কোটি নিয়ে আয়, এই যে নেগোসিয়েশন করে ফেললো। তারেক ভাই এটার কথা বলতেছে, এটার সাথে আমি একমত, এই কাজগুলো করেছে আওয়ামী লীগের লোকজন। একটু আলোচনা এক পেশে হয়ে যাচ্ছে, মানুষ বিরক্ত হয়ে যাবে। আমার মনে হয় কি এক পেশে হচ্ছে, এই সময় ধরবেন, সময় না ধরলে হবে না। তারেক ভাই একবারে সময় ধরে ধরে দিবেন। আমার কিন্তু ওই যে জামাত শিবির আছে, আমি 1 মিনিট বলে দিই, জামাত শিবিরের বিষয়টা ক্লিয়ার করে দিয়ে দিই। শুনেন, আমি জামাত শিবিরের পক্ষে না, কিন্তু তারেক ভাই যেভাবে বলেন এই কথাটা সিম্পলি, তারেক ভাই আপনার কাছ থেকে আমি কোনোভাবে আশা করি না, আপনি যে বলেন যে আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে 1000 গুণ বেশি ভালো, এই ধরনের অন্যায় কথাটা বললেন না। এইটা যারা ত্যাগ করছে, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে জামাত শিবিরের, তাদের প্রতি ভীষণ অন্যায়। আপনার মতো জুলাই গণঅভ্যুত্থানের নেতা যদি বলে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে 1000 গুণ ভালো, এটা খুবই কষ্টের বিষয়। 1971 সাল সেটেল। এই জামাত শিবিরের এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের সবচেয়ে বড় শক্তি। এখন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিবে। তারা ওই সময় যে অবস্থা নিয়েছিল সেগুলোর জন্য ক্ষমা চেয়েছে, এবং এই বিষয়টা সেটেল। 1971 সালে সেই ন্যারেটিভ 2025 সালে এসে আওয়ামী লীগ ন্যারেটিভে আপনি দিয়েন না। আপনি বললেন না যে ওরা মুক্তিযুদ্ধকে ধারণ করে না। ওরা যেমন আওয়ামী লীগ যেমন বলে যে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ, তারা বলে জিয়াউর রহমানের বাংলাদেশ, তারা হয়তো কোথাও বলে গোলাম আজমের বাংলাদেশ, কিন্তু তাই বলে এই না যে তারা গোলাম আজম দিয়ে সবকিছু দখল করে ফেলতেছে, কাউকে এখনই মসজিদে যাইতে বাধ্য করতেছে, বোরকা পড়তে বাধ্য করতেছে। বিষয়টা এরকম না। আপনি আল্লাহর ওয়াস্তে
এই শোনো শোনো, তুমি এখনো বলতেছো যে যেভাবে বলে শেখ মুজিবের বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ, সেভাবে গোলাম মাধবের বাংলাদেশ উল্টায় একবারে পাকিস্তানে পাঠায় দেবো এগুলো উল্টা পাল্টা বললে। না না, কি পাকিস্তানে পাঠায় দিবেন? গোলাম মাধবের বাংলাদেশ বললে একবারে এক উস্তা দিয়ে পাকিস্তানে পাঠায় দেবো এই কথা বললে। ভদ্র ভাষায় কথা বলতে হবে তারেক ভাই। না না না, কি ফাজলামি নাকি? রাগ করলে হবে না। গোলাম মাধবের বাংলাদেশ কেউ বলতেই পারে, সে বললেই তো আপনি তাকে মেরে ফেলতে পারবেন না। আপনি তাকে বুদ্ধি দিয়ে তাহলে এবার বুঝো, তাহলে আমি তোমাকে বলছি তোমার একটু জামাত শিবিরের প্রতি একটু পীড়িত আছে, তাহলে বোঝো আমি সঠিক বলছি কিনা। না, আপনি সঠিক বলেন নাই। অবশ্যই জামাত শিবিরের প্রতি আমার পীড়িত আছে, বিএনপির প্রতি আমার পীড়িত আছে। তাহলে লাইন আসছো, নিজেই স্বীকার করছো। আমার খালেদা জিয়া, অবশ্যই খালেদা জিয়ার প্রতি আমার পীড়িত আছে। খালেদা জিয়ার পক্ষে আমি যে সংগ্রাম করছি, না ওই যে মুখে জামাত শিবির বলে সেই মুখে খালেদা জিয়ার নাম বলো না। একই রকম আমার খালেদা জিয়ার প্রতি পীড়িত আছে, জামাত শিবিরের প্রতি আমার পীড়িত আছে। কারণ তারা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা কাজ করেছে। ঠিক আছে, আমাকে একটু সুযোগ দেন, আমি বলি। ঠিক আছে, আমি একটু বলি। ঠিক আছে, আচ্ছা শুনেন। হ্যাঁ টিটু ভাই, আপনি দেশের বাহিরে আছেন, আপনি বলবেন যে রেড ক্রিসেন্টের মতো একটা প্রতিষ্ঠানে মাহফুজ আলমের ভাই মাহবুব আলম নাকি যে কাজটা করছে, অথবা মুনতাসির যেটা করছে, আমি বলতেছি ওভারঅলি এনসিপির মুনতাসিরদের একটা টিম আর মাহবুব আলমদের টিম নাকি, এই দুটা মিলিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রেড ক্রিসেন্টের অঙ্গনে যা করছে এটাকে সংশোধন করে এখানে মুনতাসিরের কোনো টিম করে নাই, এনসিপির কোনো টিম করে নাই, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং আমি কর্মকর্তা হিসেবে এখানে আমার এখানে যে মিছিল হয়েছে ভাই টিটু ভাই, আপনি আমাকে শুধু বলবেন এটা, এখানে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এখানে যে মানুষগুলো স্লোগান দিচ্ছে, ফেস্টুন নিয়ে দাঁড়ায় আছে, তাদের পক্ষ একটা আছে, তারা নৈতিক হতে পারে, অনৈতিক হতে পারে, অথবা মাহফুজ আলমের ভাই যে কর্মকাণ্ড করছে তার কাছ থেকে টাকা নিয়ে সামগ্রিক ভাবে টোটালি মুনতাসির, এনসিপি, মাহবুব আলম মিলে যে কর্মকাণ্ড করছে, রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানে এটা গ্রহণযোগ্য কিনা? না 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 জিটু ভাই, এভাবে বললে হবে না, গ্রহণযোগ্য না। বাংলাদেশের, আমি যখন সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ছি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা থেকে পড়ে আসলে এটা ঠিক হয় না, করার সুযোগ আছে না। আমেরিকা থেকে পড়ে আছে, সমস্যা কি? হবে না, রেড ক্রিসেন্ট এগুলো করা যায় নাকি? না যায়, অবশ্যই যায়, অবশ্যই যায়। আমি ওখানে যারা আন্তর্জাতিক যারা ছিল তাদের সাথে আমি কথা বলছি যে দে আর জাস্ট পিসফুলি প্রোটেস্টিং, দে উইল নট হার্ম এনিওয়ান। তারা আমাদের সাথে এগ্রি করেছে, কিছু ছিল না। তাহলে মুনতাসির, আপনি পলিটিক্সটাকে ওর ভিতরে ঢুকাই ফেললেন তো। কোথায় আমি পলিটিক্সটা ঢুকাইলাম? এটাই বুঝতে হবে টিটু ভাই, এটাই বুঝতে হবে। আমি ওখানে কোনো পলিটিক্স ঢুকাই নাই। আমি রেড ক্রিসেন্ট সোসাইটির ডেপুটি ডিরেক্টর হিসাবে, কর্মকর্তা হিসাবে, আমি আরেকটা কথা বলি। দেখেন টিটু ভাই, আমি বলি আমার যে থট, যে এই গণ-অভ্যুত্থান হয়েছে, তাহলে একটা হাইপ উঠলো যে আওয়ামী দোসরদেরকে সব জায়গা থেকে বের করতে হবে। এখন আওয়ামী দোসর কারা? যে জয় বাংলা স্লোগান দিছে, শেখ হাসিনার নামে স্লোগান দিছে, তারপরে শোক দিবস পালন করছে, নানকের সাথে ছবি আছে, কামালের সাথে ছবি আছে, এটা আওয়ামী লীগ দোসর। এই তো, এখন এটা কত বড় একটা অমানসিক কাজ যে আওয়ামী লীগের সমর্থন করলে তাকে সচিবালয় থেকে বের করে দিতে হবে, রেড ক্রিসেন্ট থেকে বের করে দিতে হবে, তাকে ব্যাংক থেকে বের করে দিতে হবে, তাদেরকে কোনো কর্ম করতে দেওয়া হবে না, তারা কোনো খাবে না। মুনতাসির, তুমি স্বাভাবিক আছো? এইটা করা যায় এভাবে? এই যে আরেকটা ভুল, এবার আমি বলি, রেড ক্রিসেন্ট সোসাইটিতে একজনও আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারীকে আমরা সরাতে বলি নাই। আমরা স্পষ্ট, আমার বক্তব্য আছে, আমি বলেছি যারা আওয়ামী লীগের পদে ছিল তারা সবাই থাকবে, কাউকে চাকরিচ্যুত করা যাবে না, আওয়ামী লীগের লোকজন থাকবে। আওয়ামী লীগের দোসর বলা তুমি তো প্রমোশন দিবেন, তাদেরকে আরো প্রমোট করবেন, তাদেরকে আরো দুর্নীতি করার সুযোগ দিবেন, সেটা করা যাবে না। না এই মুনতাসির, আমার প্রশ্ন এখন যেটা তারেক বলছে, আমার কারোর সাথে ছবি আছে, তাহলে কি আমি আওয়ামী লীগের দোষর হয়ে গেলাম? না না, অবশ্যই না। না, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি দিনাজপুরের ছেলে, আমি দিনাজপুরে, সবাই আমাকে চেনে, আমি দিনাজপুরে বেড়াতে গেছি, আমাকে খবর পেয়েছে হচ্ছে আপনার দিনাজপুরের 3-এর যে এমপি আব্দুর রহিম সাহেবের ছেলে ইকবালুর রহিম,
সে আমাদের ফোনের পর ফোন দিয়েছে, টিটু ভাই ও তখন হচ্ছে সংসদে বসে, সংসদে হচ্ছে হুইপ, টিটু ভাই আমার এখানে আসতে হবে, দুপুর আপনাকে খেতে হবে। আমি বলছি না আমার এখন জরুরি ব্যস্ত, আমাকে এমন কেসে আমার সাথে ছবি আছে তার, আমি সবচেয়ে বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, তাহলে কি আমি দোষর হয়ে গেলাম? না, অবশ্যই না। এই অপকর্ম গুলাই তো সমন্বয় করছে। টিটু ভাই আমার চিন্তা আরো অন্যরকম, টিটু ভাই আমি বলি আমার চিন্তা আরো ভিন্ন রকম। ধরেন একটা মানুষ আওয়ামী লীগেরই মানে হলো লিগেসি ধারণ করে, একটা সচিব, একটা আমলা, উপসচিব, অতিরিক্ত সচিব, তাকে বের করে দিতে হবে? তাকে বাঁচতে দেওয়া হবে না? তাকে কর্ম কেড়ে নিতে হবে, পেটে লাথি মারতে হবে? মুনতাসির তোমার চাকরি কেড়ে নিচ্ছে, তোমার বলতেছো আমার পেটে লাথি মারছে, তুমি তো আরেকজনের পেটে লাথি মারার কথাই বলতেছো। না না, আমি আরেকজনের পেটে লাথি মারার পক্ষে বলছি না, এই জন্য আপনি শুনেন নাই। এখন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে যতগুলা পরিচালক হেডকোয়ার্টারে আছে 90% আওয়ামী লীগ। আমি বলেছি 90% সবাই থাকবে, কারো চাকরিচ্যুত করা যাবে না, কারো কর্ম নষ্ট করা যাবে না। আওয়ামী লীগের হলেও তারা থাকবে, কিন্তু তাদেরকে আরো প্রমোশন দিয়ে দুর্নীতির সুযোগ করে দেওয়া যাবে না। বুঝি নাই? তো তাদের প্রমোশনের অধিকার আছে না, কেউ যদি যোগ্যতা থাকে, কাজ থাকে? না না, এইটাই তো ভাই, যোগ্যতা থাকলে অধিকার আছে, কিন্তু আওয়ামী লীগের সময় তারা সকল সুযোগ সুবিধা নিচ্ছে, প্রমোশন পাওয়ার যোগ্য না। তারপরে তাদেরকে আরো বেশি প্রমোশন দেওয়া হচ্ছে। ভাই যোগ্যতার কথা বলতেছি না, আমি বলতেছি যোগ্যতার বাইরে গিয়ে যখন আরো বেশি তাদেরকে প্রমোট করা হচ্ছে, আরো বেশি প্রমোশন দেওয়া হচ্ছে। তুমি একটা জিনিস দেখো, তুমি কখনো রেড ক্রিসেন্টে চাকরি করনি, গণঅভ্যুত্থানের কারণে সেখানে একটা চাকরি নিলা তুমি, ঠিক আছে, তুমি বলতেছো তুমি যোগ্য, তোমার কোনো অভিজ্ঞতাই নাই, কথা বললে তো হবে না। না না না, দেখ যোগ্যতার মানদণ্ড নেয়। মুনতাসির তো রেড ক্রিসেন্টের উপপরিচালক হিসেবে এক ধাক্কায় ঢুকে গেল। আমার প্রশ্ন হলো, সে তো আগে কখনো এই ধরনের কাজে ইনভলভই ছিল না। এই যে জানতে হবে, তাহলে কোশ্চেন করছেন, এবার উত্তর শুনেন। আমি এই ধরনের কাজে 2018 সাল থেকে ইনভলভ ছিলাম। 2018 সালে আমি এশিয়া প্যাসিফিক ইউথ এক্সচেঞ্জ, যে ইউথ প্রোগ্রাম, সেটার একটা স্পেশাল প্রোগ্রামে আমি চান্স পেয়ে সেখানে আমি 1 মাস ছিলাম এবং বিভিন্ন লোকাল ইয়াতে গিয়েছি। না না, সেগুলো এইসব ভলেন্টারি কাজ একজন উপপরিচালক হওয়ার জন্য যথেষ্ট না। না, এটা যথেষ্ট না, এটা এরকম আরো অনেক কিছু আছে, আপনি না জেনে বললে হবে না। আমি জেনে বলি একটা কথা, জেনে বলি। আমি রেড ক্রিসেন্টের সাথে জড়িত বহু বছর ধরে। আমি একটা কথা বলি আপনাকে, যখন যে ক্ষমতায় যারা এসছে, তারাই কিন্তু এই রেড ক্রিসেন্টকে অ্যাবিউজ করেছে। অ্যাবিউজড বলি আমি। বিএনপি যখন এসছে, বিএনপির লোকরা অ্যাবিউজ করেছে, আওয়ামী লীগ লোকরা অ্যাবিউজ করেছে, জাতীয় পার্টি যখন এসছে, জাতীয় পার্টির নেতারা অ্যাবিউজ করেছে। এখন সত্য, হ্যাঁ, এখন এই যে এনসিপির গভর্নমেন্ট আছে, এনসিপির লোকরা অ্যাবিউজ করছে। এনসিপির লোকজনরা অ্যাবিউজ করে নাই, আমি ছিলাম, এনসিপির লোকরা কোনো অ্যাবিউজ করে নাই। না, ওইটাই আর কি অ্যাবিউজ বলতে, মানে সবকিছু। আমি শুধু, টিটু ভাই আপনি তো রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত, আমিও সেবামূলক কাজে জড়িত, আমি প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। আমার দুলা ভাই এই ধরনের একটা বড় প্রতিষ্ঠানে, শুনেন, এই ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আমি জীবনে এই ধরনের মব সৃষ্টি হতে দেখি নাই। সারা দুনিয়া উল্টে যাবে, কিন্তু এইখানে কেউ কিছু করে না। এটা এই যে মাহফুজ আলম, মুনতাসির, এনসিপি মিলায়ে যা করলো আন্তর্জাতিক ময়দানে, একবারে মানে হলো এইখানে এই বাংলাদেশ যে এই ধরনের মানবাধিকার সংগঠন অথবা এই ধরনের সংগঠনের জন্য উর্বর জায়গা না, তার একটা প্রতিফলন আমরা দেখলাম এখানে। এগুলা, এই ধরনের কথাগুলো বললে তারেক ভাই ভীষণ অন্যায় হবে। আপনাকে আমি অনুরোধ করবো বিষয়গুলো আগে খুব ভালো করে জানার। এখানে যেটা করেছে, এটা মাহফুজ আলম তার উপদেষ্টা তার ভাইকে দিয়ে এখানে ক্ষমতার অপব্যবহার করে এই নোংরামিগুলো বলছি, এবং আমি এখানে কোনো অন্যায় করি নাই। আমি যথাযথভাবে যতটুকু প্রতিবাদ করা যায় সেটা আমি নিয়ম মেনেই করেছি, এবং অতটুকু না করলে এই রেড ক্রিসেন্ট সোসাইটি ওই আওয়ামী লীগ যেভাবে খেয়েছে সেভাবে মানে খাইতেই থাকতো, এটা অন্যায় হতেই থাকতো। টিটু ভাই নিজেও বলেছেন আওয়ামী লীগের সময় মিসইউজ হয়েছে। এনসিপি রেড ক্রিসেন্টে, যেহেতু আমি ছিলাম, এনসিপি রেড ক্রিসেন্টে কোনো অ্যাবিউজ করে নাই। উপদেষ্টা মাহবুব সেখানে করেছে, হয়তো চেয়ারম্যান বসিয়েছে, কিন্তু প্রতিটা জেলায় এখনো কমিটিগুলোতে দেখেন বিএনপির লোকজন আছে 80%, জামাতের লোকজন আছে 5%, এনসিপির লোকজন আছে 2%। ঠিক আছে, 5% হবে না। সো এনসিপি অ্যাবিউজ করছে, এই ধরনের মিথ্যা অপবাদ দিয়েন না। আমি যেখানে ছিলাম সেখানে আমি পরিষদ হোক, সেখানে বিএনপি হোক, জামাত হোক,
সবাইকে গণঅভ্যুত্থানে সবাইকে আমি অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। মুনতাসির, আমার প্রশ্ন, এটা কি খুব ভালো শোনায় যে আমরা তো আপনারা যারা জুলাই যোদ্ধা ছিলেন, আপনারা যারা শেখ হাসিনার লুটেরা তন্ত্রকে প্রতিবাদ করেছেন, চ্যালেঞ্জ করেছেন, পালিয়েছে তারা, এখন ওই আপনারাই আবার নতুন বন্দোবস্তের নামে আবার সবকিছুকে লুটপাট চুরি চামারি করছে? এটাই আজকের প্রসঙ্গ ছিল। এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আমরা কথা বলতে চাই যে এই বিষয়ে যদি বলি, এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা আজকে এখন এই বাংলাদেশের সেই বাস্তবতার মধ্যেই আছি যে আসলে জুলাই গণঅভ্যুত্থানটা হাইজ্যাক হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানটা বিক্রি করে দিয়ে মুনতাসির, মানে তুমি আমার ভাই, আমাদের ভাই, প্রিয় মানুষ, তাই বলে এটা ভেবো না আমাদের মনে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা আমরা করা থেকে বিরত থাকবো, ঠিক আছে? এবং আলোচনায় যখন বসছি তখন মনে যা আছে সেটা উজাড় করেই বলবো। অবশ্যই 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 আলোচনায় যেহেতু বসছি মনে উজাড় করে আমি আই উইল রেডি টু ফেস এনি কোশ্চেন। হ্যাঁ তারেক প্রশ্ন করেন তো সমস্যা। তারেক প্রশ্ন করেন। তারেক ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আই উইল রেডি টু ফেস এনি কোশ্চেন, নো প্রবলেম। খুব ডিস্টার্ব হচ্ছিল কিন্তু ঠিক আছে। হ্যাঁ আই এম রেডি ভাই, আমি প্রস্তুত আছি। তারেক, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ, আমি বলি মুনতাসির ভাই, মানে আপনি এটা আমরা ভাই, এই জন্য আমাদের মনে যে প্রশ্ন সেই প্রশ্ন থেকে বিরত থাকবো। এখানে তুমি আমার প্রশ্ন করবা, আমি প্রশংসা করবা, আমি তোমার প্রশংসা করব, এই ধরনের এক্সপেকটেশন কোনোভাবেই নাই। তারেক ভাই, এখানে অনেক কিছু বের হওয়া উচিত। আমি যে কোনো প্রশ্ন মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। বলুন, প্রশ্ন করুন। না প্রশ্ন মোকাবেলার বিষয় না। প্রথমত এনসিপি, মুনতাসির এবং রেড ক্রিসেন্ট মিলে যা ঘটেছে এটা একটা সাইন যে এনসিপি বিএনপির সাথে জোট করছে এবং মুনতাসিরদের মতো যাদের জামাতের সাথে একটু সম্পৃক্ততা আছে তাদেরকে বের করে দিচ্ছে। আমার সাথে বিএনপির সাথে সম্পৃক্ততা আছে, আমার সাথে জামাতের সাথে আলাদা কোনো সম্পর্ক নাই। আমার সাথে বিএনপির সাথে আরো ভালো সম্পর্ক। আরে শোনো, আচ্ছা ঠিক আছে, থাকতে পারে। এটা হলো প্রথম আমার কাছে রিমার্কিং একটা বিষয়। দ্বিতীয় রিমার্কিং বিষয় হলো যে এই আপনার হলো এনসিপি, মুনতাসির এবং রেড ক্রিসেন্ট মিলে যেটা হলো, যেভাবে এক্সপ্লোর হলো, ঠিক আছে, এটা স্যাম্পল অফ অল মব, ঠিক আছে, বলা যায় এটা সকল মবেরই স্যাম্পল। কিভাবে সকল মবের স্যাম্পল? এখানেও একটা নির্দিষ্ট ব্যক্তিকে সরানোর কথা বলা হয়েছে, সে দুর্নীতিবাজ, আওয়ামী লীগের দোষর বা বিবিধ আবলা, এবং এখানেও একটা বড় অঙ্কের লেনদেন হয়েছে, যেটা একটা প্রিন্সিপালের ক্ষেত্রে হয়, যেটা একটা ব্যাংকের এমডির ক্ষেত্রে হয়, যেটা আপনার হলো এসেনশিয়াল ড্রাগস অথবা অন্যান্য অধিদপ্তর সেগুলোর ক্ষেত্রে হয়। সেম একই ঘটনাও এখানে ঘটেছে। কিন্তু মাঝখান থেকে না মুনতাসির আচ্ছা, এই লেনদেনের সঙ্গে মুনতাসির জড়িত হলে মুনতাসিরে বহিষ্কার করে কেন? তাহলে তো সব স্যাটেলই হয়ে গেল। স্যাটেল হয় নাই দেখেই তো বহিষ্কার করছে। মুনতাসির কোনো দুর্নীতির সাথে জড়িত না, আমাকে কোনো দুর্নীতির লোভ দেখিয়ে কোন। ঠিক আছে, তো আলোচনা ওইটাই। আমি এই রেড ক্রিসেন্টটা খুব ছোট্ট জায়গা, আমি পুরো রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, পুরো প্রশাসনের কথা বলছি, যেখানে এনসিপির নেতারা যুক্ত এবং সেখানেই এই লুটপাট চলছে। এটা কি আমাদের আকাঙ্ক্ষা ছিল? গণঅভ্যুত্থান কি আমরা এজন্য করলাম? আমার এইখানেই প্রশ্ন। আমি আপনাকে বলি, যারা এই গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে ব্যাঙের মতো লাফাচ্ছে এবং ক্ষমতাকে এনজয় করতেছে, ব্যাঙরে আসার না মরা পর্যন্ত যেমন ব্যাঙ থামে না, তেমনি বাস্তবেতে এদেরকেও আসার না মারা পর্যন্ত এদের সম্বি ফিরবে না,
যে আসলে তারা যে ঘোরের মধ্যে আছে এই ঘোরটা সঠিক না, এবং তারা তাদের ক্ষমতা এবং শক্তিকে আনলিমিটেড মনে করে। কিন্তু বাস্তবতা কি? একটা ব্যাংক কি মহিষের মতো ভার বহন করতে পারে? না। একটা ব্যাংক কি গরুর মতো গাধার মতো ভারী বহন করতে পারে? তেমনি এই ব্যাংকগুলো লাফাচ্ছে, ভাবছে তারা অনেক কিছু করতে পারে। বাট একটা ব্যাংক নরমাল লোড যেরকম নিতে পারে না, অথবা একটা আছাড় মারলেই সে ওখানেই কাইট হয়ে যায়। এদের সক্ষমতাটা ওইটুকুই। ঠিক আছে? এবং এটা এরা হলো সবার সহানুভূতির সুযোগে এই কাজগুলো করছে। সবার সহানুভূতির সুযোগে কাজগুলো করছে। দেখেন, আসিফ মাহমুদের পিএস এর বিষয়ে তথ্য আসলো আমার দেশে, অস্বাভাবিক লেনদেন। কি করলো আসিফ মাহমুদের পিএস? যে তার একটা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট দিয়া সে দেখায় দিল যে এখানে তো লেনদেনই হয়নি। হুম। তো সে তো বাংলাদেশের নাগরিকদেরকে ওই যে চোদনা পেয়েছে, বুঝছেন? যে ওই অ্যাকাউন্টে সে লেনদেন করছে, আর কোনো অ্যাকাউন্টে লেনদেন করেনি। দুদক কি থিওরিতে কাজ করে? দুদক শুধুমাত্র একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট নিয়ে কাজ করে না। দুদক তার ফ্যামিলি লিগেসির কতগুলো এনআইডি কার্ড আছে, শিকড়, কোন শ্যালক, কোন দুলাভাই, কোন শালি, এর বাইরে মানুষ যেতেও পারে না, ট্রাস্ট করে না। এর বাইরে টাকা রাখলে সে টাকা চুরি হয়ে যাবে, সে টাকা আর কেউ ফেরত দেবে না, দুর্নীতি টাকা কেউ ফেরত দেবে না। বন্ধুকে ট্রাস্ট এই করে জন্য সে নাকি টাকা ভাই? রাখলেও সেই জন্য সে টাকা রাখলেও কোথায় রাখবে? তার শালির কাছে রাখবে, বান্ধবীর কাছে রাখবে, বুঝছেন? তারপরে হলো মানে গার্লফ্রেন্ডের কাছে রাখবে, বউয়ের কাছে রাখবে, বড় ভাই, ছোট ভাই, ঠিক আছে? এই ধরনের গার্লফ্রেন্ডের লিগেসি। কাছে রাখা কি সেফ তো নাকি তারেক ভাই? গার্লফ্রেন্ড তো ব্রেকআপ হয়ে গেলে টাকা নিয়ে ভাইকে যাবে গা। আচ্ছা। তারপরেও মনের একটা শান্তি পাবে সে যে তার গার্লফ্রেন্ডই নিয়ে গেছে, ঠিক আছে? গার্লফ্রেন্ডের কাছে আচ্ছা, হ্যাঁ, তো আপনার তো ভালো আইডিয়া হ্যাঁ, আছে তারেক ভাই। না না, আপনি এটা কিছু রাখছেন খুবই নাকি জুলাই স্বাভাবিক। গণঅভ্যুত্থানের নেতা হিসাবে? না না, আমি শেষ করি, তুমি তারপরে আমাকে অনেক বলো, ঠিক আছে? না, আপনাকে হ্যাঁ, আমি কিছু বলবো না। তো দুদকে আমার দেশের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা ছিল কিসের ভিত্তিতে? ওভারঅল তার সাথে রিলেটেড যে অ্যাকাউন্ট গুলো, সেই অ্যাকাউন্ট গুলো ওই যে এনআইডি কার্ড রিলেশন, সিম কার্ড রিলেশন, ফ্যামিলি রিলেশন, এই সামগ্রিক রিলেশনে একটা প্রতিবেদন দিয়েছে দুর্নীতি। আর সে এটা পোস্ট করছে এই যে এটা, ঠিক আছে? তো আমি বলতেছি ডক্টর ইউনূস চুপ করে সহ্য করছে, বুঝছেন? সহ্য করছে না, একটা হলো সহ্য করছে, আর একটা হলো সে নিজেও এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত মানুষ, সে নিজেও করে, ছেলে পেলেও করে। তো সমস্যা কি? সবাই মিলেই করে, ঠিক আছে? তারেক, তো আমি আপনার কাছে এই তারেক, এই- আপনার শেষ হলে আমি হ্যাঁ আপনার কাছে বলেন। হ্যাঁ, সেই শেষ করে দিচ্ছি, আর বলবো না। হুম, হুম। তো আপনার হলো আমার আসলে আজকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে সেই মানুষগুলো যারা অগাধ ভালোবাসা নিয়ে 10 বছর চেয়েছিল, ঠিক আছে? তাদের মনের অবস্থা এখন কি সেটা জানতে ইচ্ছা করে, ঠিক আছে? এবং তারা আমাকে এখনো দালাল ভাবে কিনা। এবং দেখেন, একটা জিনিস মজা আছে, আহ যখন আমি এই এনসিপি, তারপরে এই ছাত্র উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি না, তো জামাত তো তাদের বন্ধু ছিল না। তো ওরা আমাকে খুব গালিগালাজ করতো যে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে। আমি গত 2 দিনে একটা মানে কয়েকটা ফেসবুকে পোস্ট দিছি জামাত নেতাদের। তারা বলতেছে যে উপদেষ্টাদের নির্বাচন করা উচিত না, অথচ এটা আমাদের বয়ান, ঠিক আছে? আমাদের বয়ান। দেখেন, তার মানে আমরা আমাদের যে নৈতিক জায়গা ছিল যে এটা করা উচিত না, বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করেনি, এরাও করা উচিত না, ঠিক আছে? তো এইটা যখন আমরা বলছি, যখন যখন জামাত এবং এনসিপি তারেক ভাই বন্ধু একটু ছিল, মাঝখানে বলি, তখন এটা এরা তারা তো সহ্য চিন্তা করছে করছে। বিএনপির সাথে নেগোসিয়েশন করে নির্বাচন করবে। হ্যাঁ, এখন আপনি যদি তাদেরকে না নির্বাচন না করতে না, না দেন, একটু এরা শেষ তো করি। মাস্টার্সের না নাম না, দিয়ে একটু পালায়া যাবে ভাই। নির্বাচন করে তাও না না, দেশে একটু রাখেন, এরা পালায়া যাবে ভাই। আচ্ছা শোনো, আমি বলি। প্রথমত এরা হলো, তো জামাত যখন দেখতেছে যে ওহো এরা বিএনপির সাথে একটা মোড় লইতেছে, তখন তারাও বলা শুরু করতেছে। এখন আমার প্রশ্ন যে এখনো জামাত শিবিরের লোকেরা আমাদেরকে দালাল বলবে কিনা?
আর একটা কথা বলি যে আমরা বিএনপির সাথে যখন দূরত্ব ছিল এনসিপি, তখন আমরা ছাত্র উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে বলছি, তাদের লুটপাটের বিরুদ্ধে বলছি, এবং তারা যে নির্বাচন করতে চায় সেটার বিরুদ্ধে বলছি। আমি হলফ করে বলছি, তারা যদি বিএনপির ঘরেও গিয়ে বসে থাকে, বিএনপির কোলে উঠে বসে থাকে, তারপরেও আমরা এই কথাগুলো বলবো। এতে যদি বিএনপি মাইন্ডও করে, মানে রাজনীতি করলাম না তাদের সাথে, কিন্তু আমরা আমাদের বলাটা বলে যাব, ঠিক আছে? এটা আমাদের স্ট্যান্ড। আমরা 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 মুনতাসির শোনো, এগুলো মুনতাসির এগুলো কম্পেয়ার করবা না, ঠিক আছে? কম্পেয়ার করবো না কেন? আমরা ক্ষুধা দারিদ্র্যের সঙ্গে যে লড়াই করছিলাম, আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, সেই লড়াইটা অব্যাহত রাখি। তোমার সাথেও আমাদের একটা পার্থক্য রয়েছে, তুমি তো উপপরিচালক পদটা নিয়েছো, আমরা নিতে চাইনি এবং সামনেও আমরা নেব না, ঠিক আছে? নিয়েছেন অনেক কিছু নিয়েছেন তারেক ভাই, কি নিয়েছেন? বাইরে সবকিছু আসে না। আমি যা করেছি প্রকাশ্যে নিয়েছি, বলতে পারবা না, রাষ্ট্রীয় পদ নিয়ে চাকরি নিয়েছি। এই ধরনের অন্যায় কথা তারেক ভাই এক্সপান্স করতে হবে, না এটা প্রচার করতে হবে। আমরা জিতু ভাই আপনি উপস্থাপক, আমি সর্বোচ্চ একটু আমার ফেসবুকে বিভিন্ন জায়গায় যোগ্যতা থাকার পরে সুযোগ পাইনি, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে একটা চাকরি নিয়েছি। তারেক ভাই যদি সেটা বলে সুযোগ সুবিধা নেওয়া, তাহলে এটা তো খুবই অন্যায় আমার প্রতি। আরে বাংলাদেশে আরো অনেক বেকার আছে, তুমি একমাত্র কোন পরীক্ষা দিয়ে উপপরিচালক হয়েছে বলো? কষ্ট লাগতেছে আপনার সাথে যারা আছে, সজল টজল থেকে শুরু করে যারা জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখছে, তাদেরকেও চাকরি দেওয়া উচিত, তাদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। তারা কেন রাজনীতিক কামলার মতো শালী খাটতে থাকবে? আমি একটা চাকরি নিচ্ছি, আপনি আমাকে এভাবে অন্যায় ভাবে বলতেছেন। তাদের নিয়ে না তুমি তাদের নিয়ে ভাবো না, আপনি যে আমাকে বললেন তারা যে লড়াই করতো, তারা সেই লড়াইটা এখনো করে। চাকরি নিছি, একটা বেকার কমছে, তো সমস্যা কি হয়েছে? ঠিক আছে, আমি অন্যায় করি নাই, কোনো ঘুষ দিয়ে চাকরি নিই নাই, আমি কি তোমাকে গালি দিছি? উপদেষ্টা হই নাই, কোনো সচিব হই নাই। আমি বলি মুনতাসির, ও যেটা বলতে চাচ্ছে, তারেক বলতে চাচ্ছে, আপনি একটা মানে উনি একাই হচ্ছে ফেরেশতা, আপনি একটা সুবিধা তো নিয়েছেন। কই সুবিধা নিলাম? কোথায় সুবিধা নিলাম? সুবিধা কোনটাকে বলে? না, সুবিধা আমি যদি কোনো অনৈতিক ভাবে কোনো অন্যায় কিছু নিতে, সেটাকে আপনি সুবিধা বলবেন। যেটা আমার ন্যায্য সেটাকে আপনি সুবিধা বলতে পারেন না, এটা অন্যায় কথা। এটাই হলো যখন এনসিপি হয়ে যায় তখন তারা সব বৈধ মনে করে। মুনতাসির, আমরা যারা দেশের বাইরে থেকে সংগ্রাম করেছি, কথা বলেছি, গালি দিয়েছি, মামলা খেয়েছি, আমাদের মধ্যে অনেকেই কিন্তু সরকারে হালুরুটি খাচ্ছে, আমরা কিন্তু নেইনি। আমিও নেই, আমি সরকারের কোনো আলুয়া রুটি খাইনি। প্রশ্নটা ওই জায়গাতে আর কি, প্রশ্নটা ওই জায়গাতে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, করে শেষ করব আজকের অনুষ্ঠান। আপনি তো দুর্নীতির কথা বলছেন, তাহলে আপনি আপনার যে সহযোদ্ধা এনসিপির, আপনি দুর্নীতি দমন কমিশনে কি আবেদন করেছেন? না করে আমি দুর্নীতি দমন কমিশনের বিষয়গুলো আমি ভালোভাবে বুঝি না, এবং আমি অনেকটা একা লড়াই করছি। দেখুন, আমার গত 1 মাসের ফেসবুক পোস্ট গুলা দেখেন, আমি একা লড়াই করছি, সংগ্রাম করছি, দুর্নীতির বিরুদ্ধে বলছি, অনিয়মের বিরুদ্ধে বলছি। আমার পক্ষে কেউ নাই, আমার পক্ষে কোনো ভালো আইনজীবী নাই। তোমাকে বহিষ্কার করার আগ পর্যন্ত তুমি এটা বলনি আর কি। আমি নাকি জামাতের, কই আমার পক্ষে তো জামাতের কেউ দাঁড়ায় নাই, আমার পক্ষে তো কেউ বিএনপির কেউ দাঁড়ায় নাই, আমার পক্ষে তারেক ভাইরা অথবা অন্য কেউ দাঁড়ায় নাই। আপনি বলছেন দুর্নীতি দমন কমিশনে, অবশ্যই আমি অভিযোগ জানাতে চাই। জামাতকে ভালোবাসো, কিন্তু জামাত তোমাকে এখনো বিশ্বাস করে না, সেজন্য হেল্প করতেছে না। আমাকে সাপোর্টটা কে দিবে? আমার বাসা পর্যন্ত চলে এসেছে এই উপদেষ্টারা, এই ছাত্র উপদেষ্টারা দুর্নীতিবাজ, এরা পিছনে লোক দিয়েছে, আমাকে লোকজন ফলো করেছে বাইকে, তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। সিসিটিভি ফুটেজ আছে, আমার বাসায় নিচে বসেছিল 30 মিনিট, এরপরে ককটেল মেরেছে আমার উপর সরাসরি। এই ধরনের অন্যায় কাজগুলো করেছে। যখন আমি বলেছি যে ঢাকা 12, ফার্মগেট, তেজগাঁও, হাতিঝিল, শেরেবাংলানগর, এখান থেকে আমি নির্বাচন করব, আমি পারি আর না পারি, জনগণের ভালোবাসা নিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষকে বলবো, মানুষের ভালোবাসা চাবো, মানুষের বিপদে আপদে পাশে থেকে জনগণের সমর্থন নিয়ে আমি এখানে কাজ করতে চাই, তখনই আমার বিরুদ্ধে আরো বেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাকে কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরে, আমি সকল জবাব দেওয়ার পরেও আমার সাথে একবারও না বসে, আমার সাথে একবারও কথা না বলে তারা আমাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। তার মানে কি, এরা ইতিমধ্যে দুর্নীতির পক্ষে একবারে সরাসরি অবস্থা নিয়েছে। এনসিপি সম্পূর্ণ দুর্নীতিবাজদের দ্বারা একবারে এটা মানে করায়ত্ত হয়ে আছে। এনসিপি তৃণমূল না, এনসিপি তৃণমূলে এরকম দেখবেন আমার কাছে প্রতিদিন কল আসে, হবিগঞ্জ থেকে কল আসে, আরো বহু জায়গা থেকে কল আসে, যে সেইখানে আওয়ামী লীগের লোকজনকে
এনসিপি পুনর্বাসন করতেছে, মামলা বাণিজ্য করতেছে, এবং যারা সত্যিকার অর্থে তৃণমূলে কাজ করেছে তাদেরকে মাইনাস করা হচ্ছে। বেশিরভাগ জেলায় এই সব চিত্র এনসিপির। তাহলে এই যে এনসিপি, তাহলে তো জুলাই গণঅভ্যুত্থান এটা তো এনসিপি না। যখন এনসিপি ওই গানটা প্রকাশ করলো যে শাপলা কলি, আমি ওই দিন স্ট্যাটাস দিয়েছিলাম, আমার চোখ থেকে পানি চলে এসেছে যে ইস, যদি এই এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের দলটা যদি এমন হতো, কিন্তু তেমন তো হয়নি। এনসিপি এই ধরনের অন্যায় কাজগুলোই করেছে। যাবেন? বুঝি নাই। আপনি কি দুর্নীতি দমন কমিশনে? আমি দুর্নীতি দমন কমিশনে যেতে চাই, আমি এই দুর্নীতির গুলার বিরুদ্ধে মামলা করতে চাই, আমি আমার কাছে সকল যেসব প্রমাণ আছে আমি সব কিছু দিতে চাই, কিন্তু আমি আমার সাপোর্টটা চাই। আমার জীবন নিয়ে আমি শঙ্কায় আছি, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এবং এই এনসিপি নেতারা বিভিন্ন জন আমাকে কল দিয়েছে, আমার কাছে রেকর্ড আছে, সবকিছু প্রমাণ আছে, কিন্তু আমার জীবনের তো নিরাপত্তা নাই। তারা তো সেই আওয়ামী লীগ স্টাইলে চলতেছে। এখন আমাকে নাকি আবার মামলা দেওয়ার চিন্তা করেছে। দেখেন, ওই যে একটা মূল প্রসঙ্গ কিন্তু আজকে টকশোতে আসেনি, যেই প্রসঙ্গটা আমি বলেছি, আক্তারের ওই যে পিপি হওয়ার 50 লাখ টাকা, এইখানে তারেক ভাই আছে, আমি এবং তারেক ভাই সহ আমরা তখন সহযোদ্ধারা মিলে, তখন আমরা এনসিপিতে যাইনি, আমি এনসিপিতে যাইনি, তো আমরা একটা প্রোগ্রাম করছিলাম। আমি নিজে চাক্ষুষ সাক্ষী, নিজের কানে শুনেছি, অ্যাডভোকেট শিরিন আপা তার থেকে 50 লক্ষ টাকা দাবি করেছে এনসিপি বর্তমান সদস্য সচিব আক্তার হোসেন। যখন আপনাকে 1 লক্ষ টাকা দিচ্ছেন, আপনাকে পিপি বানাইছে, আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন, অথচ তারেক ভাই বলেছে এগুলা যে আক্তার নিজের হাতে শিরিন আপার নাম কেটে দিছিল, সে টাকা খাইয়া নরসিংহের আরেকজনের নাম দিছে। কিন্তু আসিফ নজরুল স্যারকে আমি, তারেক ভাই, আতা ভাই সহ গিয়ে বুঝিয়েছি, 1 দিন না 3 দিন গিয়েছি, তাকে পাইনি, তার পিএস কে বলেছি পাই নাই, এরপর আরেকদিন গেছি পাই নাই, এরপরে আরেকদিন গেছি পাইছি। আসিফ নজরুল স্যারকে সুন্দরভাবে বলে আসার পর আমি এই বিষয়ে একটু বলি, আমি একটু শেষ করি। যখন 1 লক্ষ টাকা নিয়ে গেল, আমি একটু শেষ করি, 1 লক্ষ টাকা নিয়ে গেল শিরিন আপার গাড়িতে বসে, নিয়ে যাওয়ার পরে আতিক মুন্সি বলতেছে কিরকম হিংস্র ভাবে আপনি 50 লক্ষ টাকা না দিয়ে 1 লক্ষ টাকা দেন, আপনার তো সাহস কম না। আক্তার বলছে এখনই টাকা দিতে হবে। শিরিন আপার সাথে সাথে আক্তারকে কল দিছে। আক্তার কি বলছে যে এই আতিক মুন্সি যা বলতেছে সেটাই আমার কথা, সে যা বলে সেটাই করেন। আমি স্পষ্টভাবে সাক্ষ্য দিচ্ছি, আমি রাজ সাক্ষী। আরো ছেলে আছে, শিরিন আপার ছেলে তমাল, তার মাথায় আঘাত করে যুবলীগের লোকজন একবার মাথার খুলি ফাটিয়ে ফেলেছে, তাকে চায়না সহ থাইল্যান্ডে সহ চিকিৎসা করতে হচ্ছে, রাষ্ট্রীয় কোনো সহায়তা নেয়নি, তারা এমনিতেই প্রভাবশালী, তাদের সম্পত্তি আছে। এই ধরনের লোকদের সাথে জুলাইয়ের গাদ্দাররা বেইমানি করেছে, তারা বিক্রি করে দিয়ে 50 লক্ষ টাকা চাচ্ছে। আক্তার বলতেছে তার কথাই আমার কথা, সে বলতেছে পিপি যেমন আমি বসাইতে পারি তেমন কাইটাও দিতে পারি। আমরা একটু তারেকের কথা, তারেক আপনার কাছে শুনবো এবং আমরা অনুষ্ঠান শেষ করবো আপনার কথা। জি আচ্ছা, সবাই মনে করবে যে শিরিন আপা মনে হয় লবিং করে পিপি হয়েছে, ঠিক আছে? তো বিষয় তো শিরিন আপা লবিং করে, এটা বারবার শিরিন আপার নাম আসতেছিল তো নেগেটিভলি, যে সে মনে হয় মানে হলো কোনো অপচেষ্টার মাধ্যমে অন্যায়ভাবে পিপি হয়েছে। আমাদের শিরিন আপা, যিনি যার কথা এত আলোচনা হচ্ছে, শিরিন আপার হাজবেন্ড মারা যায় জুলাই গণঅভ্যুত্থানের ঠিক আগে, এবং তার ছেলে তমাল সেই অল্প দিন, মানে সেই ক্ষত শেষ হয় এরকম একটা অবস্থায় গণঅভ্যুত্থানের মধ্যে তার ছেলেকে মানে চাপাতি দিয়ে কোপায় এরকম করে মানে মগজ বের করে দেয়, এরকম অবস্থা, বুঝছেন? সেখান থেকে আপার কান্না সারা বাংলাদেশের মানুষ দেখেছে লাইভে, সেটা ঢাকার বড় হাসপাতালে নেওয়ার পরে সেখানে আমি শেষ করি। তো সবাই ভাবতেছে শিরিন আপা হলো অথবা দুর্নীতি করে বা লবিং করে, না না আমি বলছি, তুমি বলছো ঠিক আছে, আমি বলি। সবাই ভাবতেছে শিরিন আপা দুর্নীতি করে লবিং করে একটা পদ ভাগিয়ে নিয়েছে, পিপি পদ। তো এটার হিস্ট্রি বলছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের একটু এই সমসাময়িক সময়েই তার হাজবেন্ড মারা যায়, হঠাৎ করে মারা যায়, এবং উনি অনেক জনদরদি মানুষ, তার এলাকায় খুব জনপ্রিয়। আমরা সেই সময় শিরিন আপার কান্নাটা দেখছিলাম। আসলে উনি জুলাই গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ মানে 4-5 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন। তো হাজবেন্ড মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই আবার গণঅভ্যুত্থানে তার ছেলের মাথা সন্ত্রাসীরা, এবং গণঅভ্যুত্থানকে কেন্দ্র করেই এই গণঅভ্যুত্থানের মিছিলেই তাকে কুপিয়ে জুলাই আন্দোলনেই মাথা এরকম ফাঁক করে দেয়।
তাকে দেশের চিকিৎসাতে হলো না, বিদেশে চিকিৎসা না, আমরা কেউ আশাই করিনি সে বেঁচে থাকবে। তার সেই অনলাইনে লাইভে সে কান্নাকাটি, গালিগালাজ এইসব আমরা, তার ক্ষোভ এগুলো আমরা দেখেছি। তো শেষে এই যে আবার 4-5 দিনের মধ্যে আবার উনি দেশের বাইরে যাচ্ছেন, ওনার আবার অবস্থা খারাপ। ঠিক আছে? এবং এই পরিবারের কাছ থেকে সার্জিসরা ওরা মানে লক্ষ লক্ষ টাকা নেছে, লক্ষ লক্ষ টাকা নেছে এই ফ্যামিলির কাছ থেকে, বুঝছেন? একটা প্রোগ্রাম বাবদ 11 লক্ষ টাকার মতো ব্যয় করাইছে। এরকম ভাবে যখন ভাল লাগে 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা নিচ্ছে, মানে মনে হয় যে আপনার হলো তাদের এবং জন্য তাকেও টাকা অব্যাহতি তারা দিয়ে রাখছে। জমিয়ে রেখেছে। তো তো সেই শিরিন আপা গণ অভ্যুত্থানের পরে আপনার হলো একদিন আলোচনা করলেন যে সারা দেশে তো পিপি নিয়োগ হচ্ছে, তো এরকম ভাবে আমার জেলা থেকে আমি আবেদনটা করতে চাই। ঠিক আছে? আমরা বললাম যে ঠিক আছে আপা, আপনি আবেদন করেন। তো আবেদন করলো, আবেদন করার পরে আসিফ নজরুল স্যারের সাথে আমাদের দেখা হইলো। তো ওই সময় ওই যে ফরিদা ম্যাডাম, ওনার সাথে দেখা হইলো। তো ফরিদা ম্যাডামকে বললাম যে ম্যাডাম, আমাদের একজন ক্ষতিগ্রস্ত বড় বোন আছে, একজন মা আছে, যে আপনার হলো তার স্বামীকে হারিয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সন্তান, অনেক সিভিয়ারলি আপনার হলো ক্ষতিগ্রস্ত, তার ব্রেন ড্যামারেজ হয়ে গেছে, তাকে তাকে পুরস্কৃত করা যায় কিনা, এরকম একটা বিষয় ছিল। তাকে পুরস্কৃত করলে আমাদের ভালো লাগবে সবারই। আসিফ নজরুল স্যার খুবই খুশি হয়ে বললেন এটা তার জন্য জীবনের একটা সেরা কাজ হবে যদি হলো এই আপাকে যদি উনি পিপি হিসেবে নিয়োগ দিতে পারেন। আসিফ নজরুল স্যার বলছেন যে আমি এরকম কেস পাই নাই, তোমরা এটা বলেছো আমার জন্য একটা তাকে রাষ্ট্রের একটা জায়গা থেকে তাকে পুরস্কৃত করার একটা সুযোগ। ঠিক আছে? তো সেই জায়গা থেকে স্যার নিজেই বলে দিলেন, এই মাসুম ভাই, এই মাসুম আপার নামটা সুন্দর করে লেখো। সবকিছু লিখা আছে, সব ঠিক আছে। তারপরে একদিন আমাদের এক মানে নারী নেত্রী, তো তার হলো কিছু মামলা আছে, এই মামলাগুলো আওয়ামী লীগের সময়, তো এগুলো নিয়ে ওনাকে হাজিরা দিতে হয়, মহিলা মানুষ নিয়ে হাজিরা দিতে সমস্যা হয়। ওই বিষয়ে আমরা গেছি। তো গিয়ে গিয়ে আমি জিজ্ঞেস করতেছি যে যে আসিফ নজরুল স্যারকে, স্যার ওই কাজটা হয়েছে? উনি বলতেছে যে মাসুম কি অবস্থা, এটা এখনো দেওনি কেন? মাসুম ভাইকে বলতেছে আর কি। তো মাসুম ভাই বলতেছে যে দেখতেছি। তো ওমা সেই ফাইলটা খুলে বের করছে, দেখি সেখানে ওই শিরিন আপার যে নামটা ছিল ওটা কাইটা দিয়া ওইখানে ওইখানে শিরিন আপার সঙ্গে আরেকটা মহিলা ছিল, সেই মহিলা চাইছিল এপিপি হবে, বুঝছেন? তো সে এপিপি হিসেবে আবেদন করছে। ওমা সেই মহিলার নাম পিপি হিসেবে লেখা, বুঝছেন? এই যে জুলাইয়ের এপিপি হতে গাদ্দার চায়। তারেক ভাইয়ের এই হ্যাঁ, কথাগুলোর সত্যতা আমি স্বীকার করছি, আমি ছিলাম। শুনেন, যেই মহিলাটা এপিপি হতে চাই, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট পিপি হতে চাই, তার নাম পিপি জায়গায় লেখা। কাহিনীটা টাকার কি লোভ হয়েছে? দেখায়। না, কাহিনীটা কি হয়েছে? শিরাপা আক্তারকেও বলছিল যে তার এই প্রবলেমটা বা তার এই মানে আকাঙ্ক্ষাটা হেল্প করার জন্য। তো শিরিন আপার সাথে ওই মহিলা আবার গেছিল আক্তারের কাছে, বুঝছেন? একসাথে গেছিল। ওই যে আক্তারের সাথে একটু পরিচয় হয়েছে না, একবার পরিচয় হয়েছে, এরপরে শিরিন আপা ছাড়াই আক্তারের সাথে সেই মহিলা যোগাযোগ শুরু করছে এবং সেই পিপি লিস্টে চলে আসছে, বুঝতে পারছেন? তো না, তো ওইখান থেকে একটা বড় অ্যামাউন্ট নিছে। ঠিক আছে? তো এইটা বড় অ্যামাউন্টটা নিচ্ছে, কিন্তু আক্তার তো মানে আমরা গিয়ে দেখলাম যে এরকম ঘটনা। তো আমি একটু শাউট করলাম স্যারের সামনেই, আসিফ স্যারের সামনে শাউট করলাম। আপনারা নিজে গদগদ হয়ে বললেন যে এই শিরিন আপাকে পুরস্কৃত করতে পারলে আপনারা গর্ববোধ করবেন, তার নামটা কাইটা দিয়ে আপনারা লিখছেন কি? তো বলছে না আমরা কাটিনি। তখন বলতেছে, তখন আমরা বুঝলাম যে এটা তারা কাটেননি, আসলে এটা আক্তার এসে জোর করে এটা করে গেছে। ঠিক আছে? এবং যখন আমরা কনফার্ম করলাম যে আমাদের এই ক্ষতিগ্রস্ত বোনটাকে পুরস্কৃত করা হলো, প্রজ্ঞাপন জারি হলো, উমা আক্তার আপারে মেসেজ দিছে, আপা শুভকামনা, আপনি পিপি হয়ে গেছেন, বুঝছেন? সে কাশছে, সে শুভকামনা দিচ্ছে। এরপরে শুভকামনা জানাই শেষ হয়নি, এখন সে পাঠাইছে হলো আতিক রে পাঠাইছে, আতিক না কি যেন নাম, আতিক আচ্ছা মুন্সি না এরকম আমি আতিক দেখলাম। আতিক। তো
তো আমি দেখতেছি যে কি রে, আতিকের সাথে আপা এত কথা বলে কি, একটা ঝগড়াঝাটি চলতেছে এরকম বিষয়। তারপরে মুনতাসিররা ভিতরে গেছে, আপা তো তাড়াহুড়া করে বাইরে আসে বলছে তারেক ভাই একটা বিপদে পড়ছি। কি বিপদ? কয়, আমাকে মনে হয় পিপি থেকে আবার বাদ দিয়ে দিবে। ঠিক আছে, আমি বললাম কেন, কি হয়েছে বলেন তো, এটা কি? তো বলতেছে যে এই যে এরকম ভাবে ওই আতিকরে পাঠাইছে আক্তার টাকা নেওয়ার জন্য। তো আমি তো কষ্ট মষ্ট করে 1 লক্ষ টাকা দিছি। আমার তো সন্তানের চিকিৎসায় তো আমি একবারে পেরেশানি হয়ে গেছি। মানে প্রায় 1 কোটি টাকার মতো তার ব্যয় হয়ে গেছে চিকিৎসা করতে। বিভিন্ন জায়গায় নিয়ে গেছে তার ছেলেকে বাঁচানোর জন্য। বুঝতে পারছেন? একবার গেলেই 15 লাখ 20 লাখ টাকা করে ব্যয় হয়েছে, 10 লাখ টাকা ব্যয় হয়েছে। এরকম করে 6-7 বার দেশের বাইরে নিতে হয়েছে মনে হয় সম্ভবত। তো আমি তো সন্তানের টানতে টানতে ইয়ে হয়ে গেছি, আমি তো 1 লাখ টাকা দিছি। কিন্তু আমাকে তো বলতেছে যে পিপি যেরকম দিতে পারি এরকম কেটেও দিতে পারি। আমি এখন কি করব বলেন? তো আমি বললাম কই, ওরে ডাক দেন। ঠিক আছে। হ্যাঁ, তো তো এরকম একটা ঘটনা একটা ইতিহাসে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে হইলো। দেখেন এরা গণ অভ্যুত্থানের সহযোদ্ধার প্রতি এরকম নির্দয়, তাহলে সমাজের অন্যান্য নিয়োগগুলোর ক্ষেত্রে এরা কিরকম জানোয়ারের মতো আচরণ করেছে, কিরকম পশুর মতো আচরণ করেছে। ঠিক আছে, এটা সাক্ষী শুধু আমি না, অন্তত এই ঘটনার সাক্ষী আরো 4 জন আছে। আরো বেশি এই আছে ঘটনাটা তারেক ভাই কালকে আমারে কল দিছিল এনসিপির নেতা, এবং এটা যখন জিজ্ঞেস করছি সে তো জানে সাক্ষী, সেও টাকার ভাগ পাইছে। সে আমারে কোনো কিছু উত্তর দিতে পারে না, আমি রেকর্ড করে রাখছি। এখন আমার কি বলতেছে জানেন? আমি জানি না আপনারা আমার পাশে দাঁড়াবেন কিনা। আমি যেহেতু এটা ফাঁস করছি, বলতেছে এনসিপি থেকে আক্তার নাকি আমার বিরুদ্ধে মামলা করবে, মানহানি মামলা করবে। বলেন, আমারে তো বলেন দুদকে মামলা করতে, আমি ফাঁস করছি দেখে এখন আমার বিরুদ্ধে মামলা করবে বলে। শোনেন, আমি একটা আক্তারের একটা কথা বলি, খুব ভাল লাগবে। আহ, এটা হলো এটা আক্তার যেখানে থাকবে সেই সংগঠনে কারো কারো রাজনৈতিক গ্রোথ থাকবে না। ঠিক আছে, কারো রাজনৈতিক গ্রোথ থাকবে না। এবং সে এত এক্সট্রিমিস্ট, এত উগ্র, যেমন ওই আবরার ফাহাদকে নিয়ে যে অষ্টস্তম্ভ করা হবে, ওই অষ্টস্তম্ভ করার ক্ষেত্রে নুরুল হক নূর, রাশেদ খান সহ তাদের একটা মানে ইয়ে ছিল যে তারা সরাসরি এটা পার্টিসিপেট করেনি। তো মহানগরের ম্যান পাওয়ার বলতে মানে এটা আমি মোবিলাইজ করতাম নাকি মুনতাসির? হ্যাঁ, ছাত্রদের মহানগর, তা আমি মোবিলাইজ করতাম। ছেলে পেলে আমার কথা মতো চলতো, আমি তাদের খরচ বহন করতাম, তাদের ম্যাচ ভাড়া ব্যয় বহন করতাম, যা যা ছেলে পেলে যখন যা চাইতো আমি দিতাম। আমি অনেক কষ্ট করে ইনকাম করে করে দিতাম, আবার ভিক্ষা করেও দিতাম। ঠিক আছে, তো সে অষ্টস্তম্ভ আচ্ছা, একটা বানানোর কথা, সময় একটা একটু কথা মনে বলি। পড়ে গেছে, একটু বলে দিব। না আপনি না না, এটা কালকে পরে আমি পরে শিরিন আপার পরে সাথে কথা বলতেছিলাম, তারেক আক্তার ফোন দিছে। আক্তার ও এটার সম্পূরক। যখন আক্তার যাবে হচ্ছে আমেরিকায়, সে যখন হুম। এটা তারেক ভাই ফাঁস করলো, এটা কিন্তু আমি ফাঁস করার আগে তারেক ভাই বলছিল। শিরিন আপার আবার কল দিছে আক্তার, ফোন দিয়ে বলে, এই আপনি না 2 না তারেক মিলে কি শুরু করছেন? 2 তারেক মিলে কি শুরু করছেন? শিরিন আপা বলে না 2 না তারেককে। পরে বলে না, আমাকে নিজে বলছে, বলে যে 2 তারিখকে, বলে যে ওই যে তারেক। দেখেন আক্তার ভাইয়ের টাকায় চলছে এসব, এই আক্তার এই ইয়ারা আক্তাররা, এই সরি তারেক ভাইয়ের টাকায় চলছে আক্তাররা। কতটুকু অপমান করে জুলাই গণঅভ্যুত্থানে একজন নেতাকে, ভাই বিরোধ থাকতে পারে, আমি তো কখনো তারেক ভাই কিভাবে অসম্মান করে না, বলি নাই। আচ্ছা আমি একবার করে শেষ 2 করি। তারেক তারেক। এবং সে কি করছে জানেন? শিরিন আপাকে ফোর্স করছে, বলে আপনি এখন লাইভে আসেন। শিরিন আপাকে কিন্তু দল থেকে অব্যাহতি দিছে, বলছে আপনি লাইভে আসেন, তারেক ভাইয়ের বিরুদ্ধে বলেন এবং বলেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, তাহলে আপনাকে দলে নিয়ে নিব। অথচ শিরিন আপা তখন বলছে যে না, আমি কেন অন্যায় কথা বলবো, আপনি তো টাকা চাইছেন। সে ফোর্স করছে শিরিন আপাকে তারেক ভাইয়ের বিরুদ্ধে লাইভ করানোর জন্য। শিরিন আপা আমাকে নিজে বলছে। আচ্ছা শোনেন, মানে মানে আমি একটা কথা বলি, ঠিক আছে? আক্তার যা যা করছে এই ঘটনাকে কেন্দ্র করে, আক্তারের স্টেটমেন্ট গুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসবে, তখন আক্তার কি মামলা করবে নাকি দেশ ছেড়ে পালায় যাবে জানি না। আচ্ছা সেটা না, আমরা বলছিলাম অষ্টস্তম্ভের ঘটনা। অষ্টস্তম্ভের ক্ষেত্রে কি হলো, এই আমি রাত ভর আমার সকল সহযোদ্ধাকে সেখানে পাঠালাম, গাড়ি ভাড়া দিলাম, সবকিছু করলাম। এবং সেখানে তাদের জন্য সজলও যে ছিল সারা ব্যয়, রাত। হ্যাঁ, সারা রাত মোল্লা রহমতুল্লাহ, সজল, তারপরে আরো যারা ছিল, উম ফয়সাল রকি অনেকে মেহেদী, ছিল, ফয়সাল ছবি রকি আছে। যারা হ্যাঁ, ছিল, হ্যাঁ, সবাইকে মানে মানে পুরা টিমের যে এক্সপেন্সটা ছিল অষ্টস্তম্ভ করার জন্য, এটা আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আমার জায়গা থেকে। তো উমা,
অষ্টস্তম্ভ হয়ে গেল, তো তাহলে অষ্টস্তম্ভ হওয়ার ক্ষেত্রে আমার একটা স্যাক্রিফাইস আছে, ঠিক আছে? আপনি আপনাকে যদি কোথা থেকে মেরে দেওয়া টাকা হয় তাহলে 10,000 টাকা কোথাও দিতে আপনার সমস্যা নাই, কিন্তু আপনি যদি একজন মুদি দোকানদার হন 10,000 টাকা ইনকাম করতে আপনার কলিজা ফেটে যাবে। আর আমার মতো যদি দই বিক্রেতা হয় তাহলে 10,000 টাকা দই বিক্রি করে প্রফিট করা অনেক টাফ একটা কাজ, ঠিক আছে? তো সেই কষ্টের টাকা দিছি, মানে ইয়ে করে দিছি, সেখানে আমি গেছি, তো ও হলো ওই অষ্টস্তম্ভের উপরে দাঁড়ায় আছে, তো আমিও ওখানে দাঁড়াইছি, এইরকম ডিমান্ড থেকে দাঁড়াইছি যে আক্তারকে তো আমি পৃষ্ঠপোষকতা করি, ওর পাশে দাঁড়াই, আমার ভাল লাগবে, বা এটা আমি তো ওর সিনিয়র অনেক, আমি ওর সিনিয়র না শুধু, পুরা পরিষদের সবাই আমার হাতে সদস্য হয়েছে, এই পরিষদের উদ্যোক্তাই আমি ছিলাম, ঠিক আছে? সেই জায়গা থেকেও ও কি করলো, কোনায় দিয়ে ঠেইলা আমাকে ফেলে দিল, বুঝতে পারছেন? তো ঠেইলা ফেলে দিল যে খবরদার এখানে উঠবেন না, বুঝতে? আমি বলছি তুমি একা একা দাঁড়ায় থাকবা, আমরা 2-3 জন যারা সিনিয়র একসাথে দাঁড়াই, কই না এখানে কেউ দাঁড়াবে না, আমি একাই দাঁড়াবো, বুঝতে পারছেন? না না, একক ক্রেডিট বলতে সে আসলে একটা সুযোগ পেয়েছে, এটাকে তার লিডারশিপের মানে সিঁড়ি, সেই হিসেবে সে এটা নিয়ে অনেক কিছু এরকম বিষয় আবরার ফাহাদকে কেন্দ্র করে, এবং সে টানা ওই পলাশী মোড় থেকে শুরু করে রাজু ভাস্কর্য পার হয়ে চারুকলা পর্যন্ত সে স্লোগান দিছে, একা, কাউকে স্লোগানও দিতে দেয় নাই। এরপরে সে ক্লান্ত হয়ে কাশি দিছে, বুঝছেন? কাশি দিছে, আমি ভাবছি সে মনে হয় পারতেছে না স্লোগান দিতে, সেই সময় আমি স্লোগান ধরলাম, সে মানে আমাকে আবার ধাক্কা দিয়ে আপনি কেন স্লোগান দিচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে? তো তখন আমি বুঝতে পারছি এ তো সিরিয়াস লেভেলের ছোট লোক, ঠিক আছে? হ্যাঁ, এবং এই যে লেভেল থেকে উঠে আসছে, এর যে যাতে উঠাইছি, এর যে খরচ দিছি, হ্যাঁ, এর যে বিভিন্ন জনের কাছ থেকে ভিক্ষা নিছি করে দিয়ে হেল্প করছি, তো আমি তো ভুল জায়গায়, ওই তখন থেকে ওরে যে লাল সালাম দিছি না, সেটার কথাও বলি না আমি, ঠিক আছে? আমাকে একটু সময় দিবেন 1 মিনিটের জন্য, আমি দুইটা বিষয়। অকৃতজ্ঞ, চরম লেভেলের অকৃতজ্ঞ। হ্যাঁ টিটো ভাই, আমি তারেক ভাইয়ের কথা প্রসঙ্গে একটু মনে চলে আসছে, এজন্য বলতে হবে দুইটা বিষয় অবশ্যই। দেখেন, এরা তারেক ভাই শুধু না, ঢাবি সিন্ডিকেট বলে একটা বিষয় আছে, এটা শুধু গণ অধিকার পরিষদে ওই জায়গায় না, এনসিপি তে এটা আরো মারাত্মক লেভেলে আছে। তারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য সকল প্রতিষ্ঠানকে বঞ্চিত করে বিশাল একটা ঢাবি সিন্ডিকেট করছে, এবং তারা মনে করে ঢাবির নিচে যারা আছে তারা তাদের 2 স্তর না 10 স্তর নিচে। আমার আব্বু আম্মু দুইজনই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, দুইজনই এখন প্রফেসর, কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কোনো বিদ্বেষ নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি নিজেও মনে করি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কিন্তু এই ধরনের কিছু লোক ঢাবি কেন্দ্রিক যে ছোট লোকই প্রতিষ্ঠা করছে, এরকমও বলছে যে তারেক ভাই, আমার মনে আছে তাদের একটা নিজেদের কমল বড়ুয়া নামে অনেক কিছু ফাঁস হয়েছিল, সেই জায়গায় তারা এমন কাজ করছে কিছু লোকজন মিলে, যে তারেক ভাই জুনিয়রদেরকে নির্দেশ দিচ্ছে, গ্রুপিং করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু জুনিয়র এবং সিনিয়র। তারেক ভাই তো বললো আমি এটা স্বীকৃতি দিচ্ছি, গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠাতাদের মধ্যে, উদ্যোক্তাদের মধ্যে তারেক ভাই হচ্ছে মেইন, একেবারে মেইন পারসন। কিন্তু কি করছে, তারেক ভাইয়ের হাতে যদি এভাবে বলে একবারে স্পষ্ট ঘোষণা দিছে, নির্দেশনা দিছে জুনিয়রদেরকে, এখন যারা এনসিপির বড় নেতা, যে তারেক ভাইয়ের হাতে যদি মাইক যায়, যেভাবে হোক মাইকটা টাইনা ছিলে প্রয়োজন ওরে পিটাবি, কিন্তু তারেক ভাইয়ের হাতেও মাইক নিতে দিবি না। এবং এনসিপি তেও দেখবেন যে এই ধরনের লোকদের এই সিন্ডিকেট পুরা এনসিপি কে ধ্বংস করে দিছে একবারে। শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সিন্ডিকেটটা প্রাইভেট ইউনিভার্সিটি সবাইকে মাইনাস করেছে, এটা একটা বাস্তবতা। আরেকটা বিষয় আমি বলবো, এই যে আক্তার ভাইয়ের এই ইস্যুটা আসলো, আমি এই সব জায়গায় জামাত শিবিরকে একটা দোষ দিব। এই যে ফান্ডিং, এই যে বললো যে এই যে 8 স্তম্ভের ফান্ডিং, ইভেন জেলের মধ্যেও আমি শুনেছি, সহযোদ্ধারা বলতে পারবে, যারা জেলে ছিল, আক্তারকে কোনো এক জামাত নেতা কিছু টাকা পয়সা দিচ্ছে জেলে করার জন্য, মানে খরচ করার জন্য। সে এইটা এককভাবে নিজে খরচ করছে এবং তার নিজের মতো করে করছে, সবার মাঝে এটা সে সমভাবে ভাগ করে দেয় নাই, এবং সেটা নিয়ে জেলের মধ্যে জেলে যারা তার সহযোদ্ধা ছিল তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেখেন, জামাতের একজন লোক টাকা দিচ্ছে সবার জন্য, আক্তার সেটা নিজের পকেটে ঢুকাইছে এবং অন্যদেরকে এটা থেকে বঞ্চিত করছে, এটা সাক্ষী তখনকার লোকজন আছে। এবং এই যে জামাত শিবির বিভিন্ন জায়গায় আক্তারের মতো লোকদেরকে ফান্ডিং করছে, তারাই আবার পরে যারা ভালো লোক ছিল, যোগ্য লোক ছিল, তাদেরকে জামাত বলে শিবির বলে মাইনাস করছে। জামাত শিবিরের এই দায়টা তাদেরকেই নিতে হবে,
তারা যে এই ধরনের কিছু নেতাদেরকে উল্টাপাল্টা ফান্ডিং করছে এবং তারা যে দেশের সাথে বেইমানি করছে, গাদ্দারি করছে, আমার মতো মুনতাসির সহ আরো বহু মানুষকে শিবির বলে মাইনাস করছে, শিবিরের টাকাকে, এর চেয়ে লজ্জাজনক আর কি হইতে পারে? এটা শিবির জামাত যত বড় নেতাই হোক, আমাকে যত কিছুই বলুক, এটা অস্বীকার করতে পারবে না। তারা এই ধরনের বাটপারদেরকে ফান্ডিং করছে। এই শোনো, এখন এসব কথা বলে লাভ নাই। এখন জামাত শিবিরের কাছে 10 টাকা, ওদের কাছে 10,000 কোটি টাকা, ঠিক আছে? তার মানে জামাত শিবিরের এদিক থেকে আপনি জামাত শিবিরকে বলতেছেন যে জামাত শিবির তেমন দুর্নীতি করে নাই, তাহলে দুর্নীতিগুলো করছে এই ছাত্র উপদেষ্টারা অথবা এনসিপি নেতারা। তাহলে আপনি জামাত শিবিরের 71 ন্যারেটিভ আর তাদের বিরুদ্ধে কথা বলেন না, মুক্তিযুদ্ধের কথা 1971 এনে 1971 সালে মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি, কিন্তু মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েন না জামাত শিবিরের আল্লাহর হস্তে। আমি টিটু ভাই শেষ কথা এটা বলতে চাই তারেক ভাইয়ের কাছে, শেষ কথা 20 সেকেন্ড। বারবার আনতে হবে মুনতাসির, এটা বলে লাভ। কোনটা? 71 এর কথা, স্বাধীনতার কথা। না অবশ্যই 71 বাংলাদেশ 71 ছাড়া সৃষ্টি হইতো না। 1971 সালের মুক্তিযুদ্ধকে আমি ধারণ করি, আমি শিবির করেছি এক সময়, আমি শিবিরের সাথে ওই 2013 সালে শিবিরের নেতাদেরকে বলেছি যে আপনাদের এই বিষয়গুলা ক্লিয়ার করা দরকার, পরিষ্কার করা দরকার, আপনাদের নিজেদের মিছিল করা দরকার। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি, আমরা ভারতের অন্যায়ের বিরোধী। জামাত শিবির হলো স্বাধীনতার পক্ষের শক্তি বলে স্লোগান দিয়ে স্বাধীনতার সত্যিকারের পক্ষে যারা তাদেরকে মারবে, দায়িত্বশীল ছিল তাদেরকে পরামর্শ দিয়েছিলাম। আমি নিজে বলছি, আমি নিজে পরামর্শ দিয়েছিলাম, আমি তাদেরকে বলেছিলাম আমি জামাত শিবিরের 71 বিরোধিতার সেটা না, আমি বলেছি যেটা একবারে ক্লিয়ার, এক লাইনে শেষ করি, বাসায় যাব। আমি অফিসে বসে আছি, যে আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে 1000 গুণ ভালো, এই ধরনের অন্যায় কথা তারেক ভাই প্লিজ আল্লাহর হস্তে বললেন না। এটা তাদের প্রতি ভীষণ অন্যায়। আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে অবশ্যই 1000 গুণ ভালো। জামাত শিবির, আওয়ামী লীগ কি আমাদের ঘরের মানে হলো মা বোনদেরকে অন্য দেশের মানুষের সাথে তুলে দিছে? তাহলে এটা তো জামাত শিবির করছে না, এগুলো মিথ্যা কথা। না এগুলো করছে না, আপনি এগুলো ভুল কথা বলছেন। লাইভ রেখে দেন, এই সময় তারা একটা সব বলে এগুলো নিয়েছে যে তারা এগুলো কি বলতেছে, এগুলো বাংলাদেশকে স্বাধীন করতে চায় না। এগুলো বেয়াদবি করো না, দেশের সঙ্গে বেয়াদবি করো না, এগুলো রাজনৈতিক অবস্থা দেশের সাথে এগুলো বেয়াদবি করো না। এগুলো শেষ করেন, লাইভ শেষ করেন, এগুলো মিথ্যাচারিতা কি সব করতেছে, নোংরামি করতেছে এগুলো। আপনি এরকম উত্তেজিত হয়ে যাচ্ছেন তারেক ভাই, এগুলো শান্তভাবে কথা বলা দরকার। তারা একটা রাজনৈতিক অবস্থা নিয়েছে, ভারতের সহায়তায়। এগুলো কি বেয়াদবি করতেছে, এগুলো দেশের সঙ্গে বেয়াদবি। এতক্ষণ সমর্থন দিচ্ছি দেখে এখন উল্টাপাল্টা কথা বলবা নাকি? হ্যাঁ, ভারতের বিরোধিতা করছি না আমরা, কি উল্টাপাল্টা কথা বলো? ওই সময় জামাতের আমির কি বলছে? ভারতের কাছে সহযোগিতা চাই, বন্ধুত্ব চাই, এগুলো কি সব বলছে? তুমি কি কই থেকে আসছে এগুলো? উল্টাপাল্টা কথা বলো। 1971 সালে জামাত শিবির অবস্থান নিয়েছে যে ভারতের সহায়তা নিয়ে তারা দেশ ভাগ চায় না, শেষ করে দেন। তারা পাকিস্তানের কথা বলো না, দর্শনের পক্ষে অবস্থান নেয়। উল্টাপাল্টা কথা বলো না, 2025 সাল, উল্টাপাল্টা কথা বলো না। হ্যাঁ, ঠিক আছে, 25 সাল হলে কি 71 কে মুছে দিতে হবে? পাগল ছেলে, এগুলো উল্টাপাল্টা কথা বলে। কোনটা কি উল্টাপাল্টা কথা বলেন? রেখে দেন ভাই, অনেক ধন্যবাদ। উল্টাপাল্টা কথা কোনটা? ধন্যবাদ। রাজাকাররা জামাত শিবিররা হলো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, ঘোড়ার কথা কও। জামাত শিবিরের চেয়ে আওয়ামী লীগ ভালো, ততবার আমি প্রতিবাদ করব। এটা অন্যায়, এটা আপনাকে ছোট করতেছে, তাই বলেন না। জামাত শিবিরের চেয়ে অবশ্যই আওয়ামী লীগ 1000 গুণে ভালো। অন্তত নিজের ঘরের মানুষকে এরা পাকিস্তানের কাছে তুলে দেয় নাই, ঠিক আছে? না ছোট করার কি আছে? ছোট করার কি আছে? রাজাকারকে রাজাকার বললে আমি ছোট হবো কেন? কি বলে এগুলো? একসময় বলছেন জামাত শিবির হচ্ছে সবচেয়ে বরকতময় দল, আপনি বলছেন যখন জামাত শিবির যখন মজলুম ছিল তখন আমরা, শোনো, জামাত শিবির যখন, ভাই এভাবে তর্ক করবো এখানে? ভাই এভাবে তর্ক করবো? কথার মধ্যে কথা বলবে, বেয়াদবি করবে এগুলো? না তাহলে আপনি বলেন, আমি 1 মিনিট বলি, আপনি 1 মিনিট, আমি 1 মিনিট বলেন। না 1 মিনিট কিসের জন্য? জামাত শিবির যখন মজলুম ছিল আমরা সেই এই তো কথার মাঝে কথা বলতেছে, কথা বলতেই দেয় না এগুলো। আচ্ছা, আমি কথা বলবো না, আমি একটা কথা বলবো না, আপনি বলেন তারপর আমি বলবো। 1 মিনিট। না এগুলো বলা যাবে না, এগুলো স্টুপিড, এগুলো জামাত শিবিরের অন্তরের সাথে বিয়ে শাদী করে কাবিননামা করে ফেলছে। অন্যায় কথা বললেন না প্লিজ, আমি আপনাকে সম্মান করি। মুনতাসির, এই জামাত শিবির যখন মজলুম ছিল আমি সবচেয়ে বেশি তাদের পক্ষে কথা বলেছি। জামাত শিবির যখন মজলুম ছিল, তাদের অফিস যখন খুলতে পারেনি, সবচেয়ে বেশি আমি করেছি। এবং এখন সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে জামাত শিবিরের বট বাহিনীর দ্বারা। না এটা জানতে হবে। আপনি কি তারেক ভাইয়ের এই স্টেটমেন্টের সাথে একমত যে আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে 1000 গুণ ভালো আওয়ামী লীগ? আপনি এটার সাথে একমত টিটো ভাই? এটা তার সে তো যুক্তি দিচ্ছে। সে কি যুক্তি দিচ্ছে?
কোনো যুক্তি নাই। কি যুক্তি? সে কথা বলতে দেবে না তো, এগুলো কি না না, কথা বলতে আমি কোনো কথা বলবো না। এই মিথ্যা অপবাদ আমি সহ্য করবো না চিঠু ভাই, উনাকে কথা বলতে দেন। আমি একটা টু শব্দ কথা বলার মাঝখানে না হলেও 5 বার ক্রস টক করছে সে, অন্তত 5 বার। না না, আমি একটা টু শব্দ করবো না, কথা শেষ করে দেন, এটা শেষ করে দেন, করবো না, কথা বলুন, শেষ করে দেন। না না, এক মিনিট চিঠু ভাই, না এই ইস্যু শেষ করেন। আপনি আমাকে মিথ্যা অপবাদ দিতে বলতে আমি নাকি বাধা দিছি? 1 মিনিট কথা বলুক, 2 মিনিট বলুক, আমি একটা টু শব্দ করবো না। শোনো আমি দুটা পয়েন্টে কথা বলি। প্রথমত দেখো, আমাকে একটু তুমি বলতে বাধ্য করলা, তুমি যে রেড ক্রিসেন্টে জবটা নিছো এই গণ অভ্যুত্থানকে ব্যবহার করে এই জায়গাটাতে 1 নাম্বার তুমি অ্যাকোয়ার করছো, এটা তোমার এই ধরনের কোনো কাজের এক্সপেরিয়েন্স? এই তো কথার মাঝখানে কথা বলো কেন তুমি? না না, বুঝাই বলবো, দেখছেন না কথার মাঝখানে কিভাবে কথা বলে। আচ্ছা, আমি একটা কথা বলবো না, বলেন বলেন, আপনি অন্যায় কথা বলতে বলতেছে তো ব্যক্তিগত আক্রমণ করতে। এবং না না, ব্যক্তিগত আক্রমণ না, তুমি এই রেড ক্রিসেন্টের উপপরিচালক পদের ক্যাটাগরির কোন জবে তুমি কখনোই অভিজ্ঞ ছিল না এই ক্যাটাগরির। তুমি শুধুমাত্র আমাদের এই গণ অভ্যুত্থানকে ব্যবহার করে সেই জায়গাটাতে তুমি অ্যাকোয়ার করেছো, এবং তুমি সবসময় চেষ্টা করতে এটা যেটা তুমি এই ধরনের কিছু একটা অ্যাকোয়ার করতে চাও। 1 নাম্বার গেল। 2 নাম্বার বিষয় হলো জামাত শিবির বরকতময় দল। এই তো জামাত শিবির যখন এই বাংলাদেশে মজলুম ছিল তখন আমাদের বাসা জামাত শিবিরকে থাকতে দিয়েছে। আমাদের একটা ম্যাচ 14-15 বছর ধরে আমরা জামাত শিবিরকে দিয়ে রাখছি। তারা যখন মজলুম ছিল এই কারণে আমাদের ফ্যামিলিও হয়রানির শিকার হয়েছে। এটা হলো তাদের মজলুম অবস্থায়, এবং যে কেউ মজলুম হোক, এখন আওয়ামী লীগ যদি নিপীড়নের শিকার হয় আমি আওয়ামী লীগের পক্ষে বলি, বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা হয়রানির শিকার হচ্ছে আমি তাদের পক্ষে বলতেছি। সেই জায়গা থেকে জামাত শিবিরকে আমি সাপোর্ট করেছিলাম, কিন্তু সাপোর্টের বিনিময়ে কি? যখন আমি বললাম যে আবরার ফাহাদের খুনিকে শিশিরমণি সাপোর্ট দিচ্ছে, এইটুকু বলার কারণে তারা দিনরাত হ্যারাসমেন্ট করতেছে, নগ্নভাবে আক্রমণ করতেছে, সাইবার হ্যারাসমেন্ট করতেছে নানাভাবে, যা অবর্ণনীয়। এবং বাংলাদেশে কোন নারী অ্যাক্টিভিস্ট যদি জামাত শিবিরের বিরুদ্ধে বলে, তাদেরকে যে কিভাবে হ্যারাসমেন্ট করে তার কোনো লেভেল নাই। তো এদেরকে এরা বলবে যে গোলাম আজমের বাংলাদেশ, আমাদেরকে সেটা টলারেট করতে হবে। এরা বলবে যে 24 এসে গেছে, 71-এর আর প্রয়োজন নাই। তারপরে বলবে যে মুক্তিযুদ্ধের চেতনা আর কেউ খায় না। এই সকল স্টুপিডদের আমরা চুদি না, বাংলা কথাই বললাম, ঠিক আছে? মুনতাসির যদি এটা করে তাহলে মুনতাসিরকেও চুদি না, বাংলা কথা। রাজাকার ইস্যুতে রাজাকারি, ঠিক আছে? এদেরকে গোনার টাইম নাই, ঠিক আছে? কোন রাজাকারকে গোনার টাইম নাই। এরা জাস্ট মানুষকে মিনিমাম রিস্ক, এদের কথা বলছে না এই স্টাইলে এরা হ্যারাসমেন্ট করে, আমাকে বলতে দিতে হবে তো, ঠিক আছে? এই স্টাইলে হ্যারাসমেন্ট করে, ঠিক আছে? এই স্টাইলে কথা মাঝখানে কথা বলতে দেবে না, সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্ট করবে, এগুলো করে জাস্ট পুরা সোশ্যাল মিডিয়াকে টক্সিক করে তুলছে এরা, করে তুলছে এরা পুরা সোসাইটিকে। এবং এখানে কোনো স্বাভাবিক পরিবেশ নাই, এটা কৃত্রিম ভাবে তারা তৈরি করে এগুলো এত বেশি করেছে যেগুলো টলারেট করার মতো না। এগুলো আমাদেরকে সহ্য করতে হবে। যে রাজাকারের পক্ষে কথা বলবে সেগুলো বসে বসে এখানে শুনবো, সেগুলো কাইটে পরে পোস্ট করবে, এগুলো আমরা দেখবো। এগুলো বহুত বলেছো, তোমার কোনো কথা শোনার তুমি যখন থেকে গোলাম আজমের অনুসারী হয়ে গেছো, তার আদর্শকে তুমি রেসপেক্ট করতেছো, যে গোলাম আজমের বাংলাদেশ কেউ বলতেই পারে, তোমার সাথে কোনো কথাই বলার আমার রুচি নাই। গোলাম আজমের বাংলাদেশ এটা কেউ বলতেই পারে, এটা যখন বলছো আমার কোনো রুচি নাই কথা বলার, কোনো রুচি নাই, কোনো রুচি নাই। ভাই একটু থামান, ওর রুচি না থাকলে আপনি আমি বলি, আপনি বলছেন আমার কথা বলতে হবে, মানুষ দর্শকরা শুনতে চাবে, না বললে কি হবে? আরে ভাই আমাকে বলতে হবে, না এটা বলবা যে গোলাম আজমের বাংলাদেশ কেউ বলতেই পারে আর আমরা সেটা টলারেট করবো না। কি বলবো সেটা বলতে দেন। কেন বলবা? তুমি বলছো কেন? এটা কেন বলছো বলো? আমি এটা বলি না, বলা ঠিক করছো? তুমি বলছো যে গোলাম আজমের বাংলাদেশ এটা কেউ বলতেই পারে। আরে বেটা, গোলাম আজম কোনোদিন বলছে তার বাংলাদেশ এটা? গোলাম আজম কোনোদিন বলছে এই বাংলাদেশ আমার? কখনো বলছে? তুমি বলছো গোলাম আজমের বাংলাদেশ কেউ বলতেই পারে, তোমার কমন সেন্স আছে এটা? আরে আমার এই কথা বলতে দিবেন, রেকর্ডিং আছে না? টিটু ভাই বলছে না সে এটা গোলাম আজমের বাংলাদেশ সে বলতেই পারে, এটা বলছে না সে? আমি তামান্নাকে অনুরোধ করব প্লিজ তারেক ভাইকে নিয়ে, বলছে না এটা বলতে পারে সে? এটা বলতে পারে? গোলাম আজম কোনদিন বলছে এই বাংলাদেশ তার? একটা স্থির জায়গায় নিয়ে যান, হ্যাঁ, তারেক ভাইকে রেস্ট নিয়ে যান। কোনদিন বলছে এই বাংলাদেশ তার?
আমরা গোলাম আজম কোনদিন বলছে বাংলাদেশ তার? আমাকে বলতে দিতে হবে চিটো ভাই, আপনি এটা করতে পারেন না। আমাকে এক সেকেন্ড কথা বলতে দিচ্ছেন। যে স্টুপিড বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই বাংলাদেশের বিরোধিতা করছে যেন বাংলাদেশ স্বীকৃতি না পায়, সেই স্টুপিড সালে সেই স্টুপিডের পক্ষে বলে যে গোলাম আজমের বাংলাদেশ বলতেই পারে, সেটা আমাদের টলারেট করতে হবে। সেটা আমাদের ঘোড়ার ডিম ৭১ থাকবে, রাজাকাররা থাকবে না, ঠিক আছে? রাজাকাররা থাকবে না। এবার বুঝতে পারছো, এবার বুঝতে পারছো কেন এনসিপি তোমাকে বের করে দিচ্ছে? আপনি যখন কথা পারতেছেন না, রেড কিচেনের মতো জায়গায় মব সৃষ্টি করছো তুমি। আপনি তখন আমাকে রেড কিচেনের মতো জায়গায় একটা মব সৃষ্টি করছো, ঠিক আছে? এটা 1971 সাল না, আওয়ামী লীগের ন্যারেটিভে কথা বলবেন না। আপনি যেটা ৭১ বলছেন সাল না, এটা 2050 সাল হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ওই দিন নষ্ট হয়ে যাবে যেদিন বাংলাদেশ 4 ভাগে ভাগ হবে, বুঝতে পেরেছো? এটা আমি স্বীকার করছি। ভাই শেষ করেন, জাস্ট ক্লোজ করেন এগুলো। না না না, আমাকে 1 মিনিট, আমার 30 সেকেন্ড সময় দেন। তারেক ভাই ইন্টারনেট করবে না, এরকম 30 সেকেন্ড সময় দেন। তুমি যখন বলছো গোলাম আজমের বাংলাদেশ বলতেই পারে, তোমার সাথে কোনো আর্গুমেন্টই হতে পারে না। তুমি এই ধরনের কথা বলতে পারো? একটা স্টুপিডের বিষয়ে এভাবে বলতে পারো? ধর্ম নাকি আওয়ামী লীগের ধর্ম বানাইছেন নাকি? বলতে পারো? শেখ মুজিবের ধর্মের মতো সবাইকে না পাগল পাইছো না? পাগল পাইছো? শেখ হাসিনা যা ইচ্ছা বলতে পারছে, বলতে পারে নাই? এখন কেন বলতে পারবে না? আপনি যুক্তি দিয়ে জামাত শিবিরকে মোকাবেলা করার সাহস তারেক ভাইয়ের নাই। তাহলে তুমি জামাত শিবির করতে এনসিপিতে গেছো কেন? সিপিতে গেছো কেন? জামাত শিবির করতে এনসিপিতে গেছো কেন? পরিচয় লুকায় এনসিপিতে গেছো তুমি? পরিচয় লুকায় এনসিপিতে গেছো কেন? আর কিসের পরিচয় লুকায়? জামাত শিবির করতে তুমি বিএনপি করেন কেন? বিএনপি সরাসরি আমি গুপ্ত বিএনপি কি করি? আমি বিএনপি সমর্থক, আমরা বিএনপি সমর্থক এবং আমরা যুগপৎ আন্দোলন করি বিএনপির সাথে। আমরা জোট, বিএনপির সঙ্গে আমরা জোটবদ্ধ, আমরা বিএনপি কে হেল্প করবো না? বিএনপি গুপ্ত যুব দল, আপনি সরাসরি। আমি তো বিএনপির জোটের শরিক, আমি তো বিএনপির পক্ষেই বলবো। আমি কি বিএনপির সাথে আমার শত্রুতা আছে? আমি কি জামাতের সঙ্গে জোট? জামাত শিবির ভালো কাজ করলে প্রশংসা করলে। আমি তো জামাতের জোট না তো, আমি তো জামাতের জোট না তো। আরে ভাই, বিএনপি জোটের শরিক, প্রশংসা করার জন্য সেই দল হওয়া লাগে না। আপনি চিটো ভাই, আপনি নিজে শেষ করেন। গোলাম আজমের নাতিপুতির সাথে কথা বলতে চাই না। আরেকবারে বের করেন, আমার 30 সেকেন্ড কথা বলতে দেন। শেষ করে দেন, বলতে দিল না। শেষ করে দেন। না না, সে তো কথা শুনছে না। এগুলো বলবে, আপনার প্রোগ্রামে এসে বলবে গোলাম আজমের